the characteristics, the physiological characteristics of everything that transforms into from a child to an adult. তাতে হেলথের সাথে কি সম্পর্ক? বেসিক্যালি যখন একটা ছোট বাচ্চা এত বড় মানে অ্যাডাল্ট ফর্ম নিচ্ছে, তার একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে টু কনজিউম, হিউজ অ্যামাউন্ট অফ ফুড লাগে টু কনজিউম, দে নিড মেনি আদার মতলব নিউট্রিশনটা আরও বেশি ডেন্স লাগে, আরও এটা একটা ফুডের দিক থেকে গেল। আর কি কি হতে পারে, তার অল ওভার যে সারাউন্ডিং ডেভেলপমেন্ট, ওই টাইমটা দে আর ভেরি রিস্ক টেকিং একটা বিহেভিয়ার হয়ে যায়। সেই রিস্ক টেকিং বিহেভিয়ারটা জন্য একটা এনেবলিং এনভায়রনমেন্ট লাগে। এখন বেসড অন দ্যাট এনভায়রনমেন্ট দে ক্যান টেক রিস্ক অ্যান্ড develop diseases that are very harmful to them, that can carry on in them in adulthood or that can be prevented. তো এই adolescents এজের মধ্যে there are many things সোশ্যাল ভাবে, সাইকোলজিক্যাল ভাবে, ফিজিওলজিক্যাল ভাবে তুমি এমনভাবে প্রিভেন্ট করতে পারো যাতে পরবর্তীকালে গিয়ে দ্যাট ডিজিজ অর দ্যাট কন্ডিশন ডাজন্ট বিকাম আ প্রবলেম ফর দ্য ডেভেলপিং অ্যাডাল্ট। সো দ্যাটস ওয়াই there are very targeted there are all over many things that you can do to maintain the health of an adolescence, but in India there are some specific targeted problems that starts developing in adolescence and then manifest as adults. So সেটা নিয়ে আমরা একটু ওভারভিউ নিতে এসেছি। এক্স্যাক্ট ট্রিটমেন্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, একটা জাস্ট ব্রিফ ভিউ দিয়ে দেবো, তোমরা সেটা পরবর্তীকালে ক্লিনিক্যালে পড়বে। জাস্ট এই টাইমটা এটা মাথায় রাখতে হবে যে এই ট্রিটমেন্টসগুলো অ্যাভেলেবেল। So in all over population there are certain risk groups and government health programs are mainly targeted towards those risk groups, and mother, child, elderly, neonatal যখন জন্মানোর পরে কতগুলো রিস্ক গ্রুপস আছে। তো কিভাবে রিস্ক গ্রুপসগুলো ভাগ করা হয় ইন দ্য পপুলেশন? বায়োলজিক্যালি হতে পারে, এজ গ্রুপ হিসেবে ইনফ্যান্টস, অ্যাডোলেসেন্টস, এল্ডারলি। অ্যাকর্ডিং টু সেক্স হতে পারে ফিমেলস ইন রিপ্রোডাক্টিভ এজ, মেলস ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস মেলসে বেশি হয়, আর রিপ্রোডাক্টিভ এজে ফিমেলসদের অনেক রকম ডিজিজ ডেভেলপ করতে পারে। ঠিক আছে, প্রেগনেন্সিতে একটা রিস্ক গ্রুপ হয়ে যায়, ইভেন দো ইট ইজ ফিজিওলজিক্যাল ইট বিকামস এ রিস্ক গ্রুপ বিকজ ওটাতে ডেথ হতে পারে। প্যাথোলজিক্যাল কি, জেনেটিক ডিসঅর্ডার্স, ডিজিজেস, রিস্ক বিহেভিয়ার্স। কিছু কিছু রিস্ক বিহেভিয়ারের পপুলেশন, কিছু টার্গেটেড পপুলেশন থাকে, তাদের রিস্ক বিহেভিয়ারের জন্য তারা একটা খুব ভালনারেবল গ্রুপ হয়ে যায়। ফিজিক্যালি কিভাবে রিস্ক গ্রুপস হতে পারে? খুব ওভারক্রাউডেড স্লাম এরিয়াতে যারা থাকে তারা দেয়ার রিস্ক অফ সার্টেন ডিজিজেস লাইক টিবি, এরকম হতে পারে। তো রুরাল আরবান স্লামস হতে পারে, ওভারক্রাউডিং এর জন্য হতে পারে, লিভিং কন্ডিশনস খারাপ বলে হতে পারে, স্কেবিস ফেবিস যেগুলো হয় সেগুলো খুব আনক্লিন এনভায়রনমেন্টে থাকলে হয়। এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ডস, অনেক সময় তাদের দেয়ার জবস ক্যান কজ অ্যান এফেক্ট অন দেম। সো এইভাবে কিছু কিছু রিস্ক গ্রুপ ভাগ করে নেওয়া যায়। সোশিও কালচারাল কি, সোশ্যাল ক্লাস, এডুকেশন, হাউজিং, অ্যাক্সেস টু হেলথ, ফ্যামিলি ডিসরাপশন, লাইফস্টাইল, বিহেভিয়ার, কাস্টমস, হ্যাবিটস। মানে এগুলো যত তোমার নেগেটিভ দিকে যাবে তোমার তত ভালনারেবল দ্যাট গ্রুপ ক্যান বিকাম। অ্যান্ড জাস্ট নোট দ্যাট অ্যাডোলেসেন্স ক্যান কাম in any of those things, even pregnancy. Teenage pregnancy is a very important group, important health condition that is occurring in India. আর টিনেজ প্রেগনেন্সিটাকেও অ্যাড্রেস করার জন্য ইউ হ্যাভ টু স্টাডি দি অ্যাডোলেসেন্টসদের। যারা ধর টিনেজ প্রেগনেন্ট হয়ে গেছে তাদের তুমি কীরকম অ্যাডভাইস দেবে, তাদের কী করে ম্যানেজ করবে। সো অ্যাডোলেসেন্স ক্যান কাম ইন এনি অফ দেম। Why study adolescence? যেমন বললাম, it is a transition from childhood to adulthood when most of the maturation happens, rapid physical growth, significant changes in cognitive, psychological, emotional and spiritual domain. New social roles are given to them, leadership role, peer group, research for purpose and identity. তারা কি করবে লাইফে সেগুলো এই টাইমে ঠিক হয়। ভেরি ইমপ্রেশনেবল ফেজ অফ লাইফ। তারা চারিদিকে যা দেখছে সেটার দ্বারা ওরা ইনফ্লুয়েন্স হচ্ছে। তারা যেই এনভায়রনমেন্টে বড় হবে তারা সেইভাবেই বড় হবে। তো at that time they are very influenced by whatever is happening around them. Nutritional requirements can be corrected in this period. যদি চাইল্ডহুডে নিউট্রিশন খারাপ হয়ে থাকে তাহলে অ্যাডোলেসেন্টসের টাইমে সেটা মেকআপ দেওয়া যায়, নাহলে অ্যাডাল্টে সেটা কন্টিনিউ করে গেলে সেটাকে ঠিক করা খুব মুশকিল। ওকে, দেন বিকাম সেক্সুয়ালি অ্যাক্টিভ। at that time এইটাই একটা আরেকটা রিস্ক টেকিং বিহেভিয়ার, দে বিকাম সেক্সুয়ালি অ্যাক্টিভ। তো সেটার সাথে ইফ দ্যাট ইজ নট ডান কারেক্টলি, দ্যাট ক্যান এন্টেল আ লট অফ ডিজিজেস that can happen during this period and can be endangered with addiction, interpersonal violence, accidents. এই টাইমটা again a risk taking behavior, এই জন্য অ্যাডিকশন হতে পারে,
ইন্টারপার্সোনাল ভায়োলেন্স, অ্যাক্সিডেন্টস এসব হতে পারে। তো এই জন্য we have to study the adolescent health and how to maintain that. So যেমন বললাম period of adolescence 10 to 19 years. In your book it is written like early adolescence, middle adolescence, late adolescence. Early adolescence in 10 to 13 years where growth spurts occurs and secondary sexual characteristics of that sex develops. Middle adolescence ki 14 to 16 years, desire for experimentation মানে risk taking behavior, relation with opposite sex. আর late adolescence 17 to 19 years একটা distinct identity form হয় and well formed opinion and ideas because it's a very impressionable phase of life. And according to WHO, there is a different classification, that is 10 to 14 years early adolescence and 15 to 19 years late adolescence. It is WHO accordingly. So either you can write this or that, তোমাদের বইতে যা লেখা থাকবে তোমরা সেটাই লিখবে। In any case, early adolescence এর সময় এই সমস্ত physiological changes গুলো শুরু হয় আর আস্তে আস্তে middle থেকে late adolescence এর মধ্যে তাদের behavioral characteristics গুলো develop করতে থাকে। So this is the period of adolescence. Now why is it important? Firstly, risk behavior, desire for experimentation. They involve in smoking, drinking, sexual intercourse without knowing the correct way, and adverse effects can occur. তোমরা জাস্ট পয়েন্টস গুলো নোট ডাউন করে নাও, নট ডিটেলস। রিস্ক বিহেভিয়ার থাকে এই টাইমটা, ম্যালনিউট্রিশন হতে পারে বিকজ গ্রোথ স্পার্ট ডিমান্ডস আ ইনক্রিজ অফ ডায়েট, ঠিক আছে? ইফ ইট ইজ নট মেট দেন ম্যালনিউট্রিশন অকার্স ইন অ্যাডোলেসেন্স অলসো। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিটস, ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি হতে পারে। অ্যান্ড গার্লসের জন্য মেনস্ট্রুয়াল লস হবে, ব্লাড লসে। মেনস্ট্রুয়াল লস হলে কি হয়, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস লাইক আয়রন দে আর লেসেন, সেটার জন্য হতে পারে ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইনফেকশন। আচ্ছা, থার্ড হচ্ছে আর্লি ম্যারেজ অ্যান্ড টিনেজ প্রেগনেন্সি। There are in India still there are many school dropouts, sexual activity with ignorance about risks, contraception, safe abortion, STDs. যদি টিনেজ প্রেগনেন্সি হয়েও যায়, many people go for unsafe type of abortion, and that in turn causes the hamper the health of the mother with many infections, sometimes death হয়ে যায় যদি unsafe ভাবে করা হয়। Increase in maternal mortality followed by infant mortality. So maternal mortality এর মধ্যে significant portion of that is teenage pregnancy, a cause of that. Then sexually transmitted infections, lack of protective measures during sexual intercourse, and absence of sex education in schools, taboo topic. এই টাইমটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড তো স্কুলেই কাটে তো না, তো অ্যাট দ্যাট টাইম যদি ঠিকঠাক এডুকেশন না দেওয়া হয়, অ্যাটলিস্ট নলেজ ইম্পার্ট না করা হয়, দে involve in sexual intercourse but in a very unsafe method that can cause many problems, health problems in them that we will see later. Addiction hote pare, experimentation, desire lead to smoking, alcohol, drug consumption, wanting to escape, stress, peer pressure, curiosity, they feel grown up, ei sob karone they involve in this addiction behavior. And finally injuries and accidents, they because কেন হয় এই টাইমটা অনেকে লেবারে চলে যায়, দে টেক আপ ডেঞ্জারাস জবস, সো অ্যাট দ্যাট টাইম ইনজুরি হতে পারে। ট্রাফিক অ্যাক্সিডেন্টস, ভায়োলেন্স, ফায়ার রিলেটেড, ড্রাউনিং ইনসিডেন্টস, অনেক দেখবে যারা খবর পাওয়া যে পুকুরে ডুবে মারা গেছে কি ফায়ারে মারা গেছে, দেখবে ম্যাক্সিমাম অ্যাডোলেসেন্ট টু ইয়াং চাইল্ড আর কি, মেনলি মেলস, এই ওদের মধ্যে এই ইনজুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্টসটা খুব বেশি হয়। মেলসের জমি যদি কজ অফ ডেথ দেখো ইন ইন্ডিয়া, অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড, প্রতি 10 বছর অন্তর অন্তর একটা বার্ডেন অফ ডিজিজের একটা ইয়ে বেরোয়, বার্ডেন অফ ডিজিজ, বার্ডেন অফ মর্টালিটির একটা স্টাডি বেরোয়, রিভিউ বেরোয়, সেখানে দেখবে অলওয়েজ মেলসদের টপ 5 এর মধ্যে বা টপ 1 এ সবসময় ইনজুরিজ থাকবে, সবসময় ইনজুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্টস থাকবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, আর এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই স্টার্ট হয়। লিডিং কজ অফ প্রিম্যাচুর মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। এবার NFHS 5, তোমরা NFHS এর নাম শুনেছো, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, যেটা প্রতি 5-6 বছর অন্তর অন্তর হয়। রিসেন্টলি যেটা NFHS 2019-20 বেরিয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল মানে প্রতিটা স্টেটের আলাদা আলাদা করে বেরোয়, ইন্ডিয়ার একটা ওভারঅল বেরোয়। তো সেখানে কিছু কিছু প্যারামিটার যেগুলো মাপা হয়, রুরাল আরবান করে আলাদা করে মাপা হয়, অ্যান্ড অল ওভার এই পার্সেন্টেজটা মাপা হয়। সেখানে রিলেটেড টু অ্যাডোলেসেন্ট হেলথ
কি এরকম প্যারামিটার পাওয়া গেছে? You don't have to remember all of this, but just to give you an overview that young women aged 18 to 29 years who experience sexual violence by age 18, এখানে ওয়েস্ট বেঙ্গলে 9.7%, ইন্ডিয়াতে 1.5%, men aged 15 years and above who use any kind of tobacco, বা women aged 15 years and above who use any kind of tobacco, significantly high. Now 15 and years and above, this is encompassing like adulthood also, but I'm just saying ki age ta ei tobacco jai hok egulo sob ki to early age 15 years of age theke shuru hocche. Okay, exactly teenage bole alada parameters nei, but whatever is related from that period of adolescence, I have just highlighted that. Then men aged 15 years and above who consume alcohol seta ache. Women having knowledge of HIV AIDS সেগুলো কতটা লো? 18.5%, 15.5% in West Bengal. আচ্ছা, women who know that consistent condom use can reduce the chances of getting HIV AIDS. Barrier methods of contraception can reduce this STD, তাই না, বা HIV। সেটার জন্য নলেজটা থাকতে হবে, সেই নলেজটা অনেকটা আছে, but still it is not like, it should be like 80-90%, but it is not, it does not reach there yet. তো নলেজ যদিও আছে, প্র্যাকটিসটা একটু কম। তো এবারে এই যে এত প্রবলেম হচ্ছে, এগুলোকে ডিল করার জন্য কি করতে পারে? এবার অ্যাডোলেসেন্স ইউজুয়ালি কোথায় যায় তাদের হেলথ দেখানোর জন্য? কিছু স্পেশালাইজ ক্লিনিক্স আছে, সেগুলোকে বলা হয় অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক্স বা অন্বেষা ক্লিনিক। সেটাগুলো পিএইচসি লেভেল অ্যান্ড অ্যাবাভ থেকে পাবে। ওগুলো ইন্টিগ্রেটেড ইন আ ফ্যাসিলিটি হতে পারে, বা আলাদা অন্বেষা ক্লিনিক থাকতে পারে, যেগুলো ফিক্সড ডেজে চলে কিছু উইকে। সো দিজ আর অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক্স, এগুলোর উপরে শর্ট নোট আসতে পারে। তো দিজ আর নোন অ্যাজ অন্বেষা ক্লিনিক। অ্যান্ড কি এখানে সার্ভিসেস পাওয়া যায়? ক্লিনিক্যাল সার্ভিসেস পাওয়া যায় আর কাউন্সেলিং সার্ভিসেস পাওয়া যায়। কাউন্সেলিং সার্ভিসেস মানে ইউজুয়ালি যেখানে কাউন্সেলর আছে দ্যাট ইজ গুড, বাট যেখানে কাউন্সেলর নেই সেখানে হচ্ছে নার্স বা এমও যে থাকে ওখানে স্পেশালাইজিং ইন দ্যাট অ্যাডোলেসেন্ট হেলথ, দে গিভ দ্যাট কাউন্সেলিং। But counseling is very important because again adolescence is a very impressionable age. তুমি যেভাবে বোঝাবে ওরা সেভাবেই বুঝবে। তো কি সার্ভিসেস পাওয়া যায়? সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড সার্ভিসেস, আনওয়ান্টেড প্রেগনেন্সি যদি হয়, HIV কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং, মেনস্ট্রুয়াল প্রবলেমস রিগার্ডিং, নিউট্রিশন রিলেটেড কি আছে? অ্যানিমিয়া আছে, আন্ডার অ্যান্ড ওভার নিউট্রিশন, সাবস্টেন্স অ্যাবিউস লাইক টোব্যাকো, অ্যালকোহল, আদার সাবস্টেন্সেস, injuries and violence like sexual assault, rape, domestic violence, RTA, agricultural practices, drowning, এগুলোতে সমস্ত রকম বিষয় যারা ইনভলভ অ্যাডোলেসেন্স, they can take help here. Prevention of non-communicable disease. প্রিভেনশন কেন বলছি? কারণ ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো ডেভেলপ করতে গেলে একটু টাইম লাগে, এত ছোট বয়সে ইউজুয়ালি হয় না, তাও হচ্ছে অনেকের মধ্যে আজকাল। কিন্তু এই টাইমটা থেকে যদি ওদের কাউন্সেলিং করে প্রিভেন্ট করে দেওয়া যায়, ঠিকঠাক ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল হ্যাবিটে আনা যায়, তাহলে ইউ ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ ফ্রম হ্যাপেনিং। সো দ্যাট ইজ প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ। অ্যান্ড ফাইনালি মেন্টাল হেলথ রিলেটেড কোনো প্রবলেম হলে লাইক ডিপ্রেশন, লো সেলফ এস্টিম, অ্যাংজাইটি ওভার পিউবার্টি স্ট্রেস, এগুলো হলে দ্য অ্যাডোলেসেন্স ক্যান টেক হেল্প ফ্রম অন্বেষা ক্লিনিক। So these are all the services that are available there. Where are the AFCs? There are some AFCs in sub-centers and health and wellness centers, not all the days. Sometimes for the week একবার কি দুবার বসে। PHCs এ থাকে, CHCs এ আসে, আর ডিস্ট্রিক্ট হসপিটালস এ আছে। সো ডিস্ট্রিক্ট হসপিটাল অবধি তুমি অন্বেষা ক্লিনিক পাবে। ইন ফ্যাসিলিটি বেসড আলাদা এমনি ক্লিনিকও থাকে। সো হু আর প্রেজেন্ট at the AFCs? AFHC তে কারা কারা থাকে? একজন AFHC ট্রেন্ড মেডিকেল অফিসার থাকে, ANM থাকে বা লেডি হেলথ ভিজিটার থাকে যে নার্স, আর ডেডিকেটেড অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সেলর। এটা রিকোয়ার্ড, কিন্তু অনেক জায়গায় ম্যান পাওয়ারের জন্য অন্বেষা ক্লিনিকে থাকে না, কিন্তু প্রথম দুজন অলওয়েজ থাকবে। তো তাদের তখন কাউন্সেলিং সার্ভিসটা নিতে হবে, আর কি কাউন্সেলিং সার্ভিসটা দিতে হবে টু দি অ্যাডোলেসেন্স। Why would you refer the adolescents to adolescent family health clinic, adolescent friendly health clinic? It is to inform, educate and counsel the clients
সেফ, সিকিউর অ্যান্ড কনফিডেন্সিয়াল অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট যা থাকবে, যা প্রবলেম থাকবে, দ্যাট উইল বি কনফিডেন্সিয়াল, দ্যাট উইল নট বি লিকড আউট। তারা যদি অ্যাডোলেসেন্সরা উইথাউট পেরেন্টসও আসে ওখানে হেল্প নিতে, দ্যাট উইল নট বি রিভিল টু দ্যার পেরেন্টস ইফ দে ডোন্ট ওয়ান্ট। অ্যান্ড ইফ ইট ইজ কনসিভেবল, মানে যদি তখন পেরেন্টসদের জানাতে হয় বা ইনভলভ করতে হয়, সেটারও আলাদা ব্যবস্থা আছে, কাউন্সেলিং আছে, যেমন সিচুয়েশন অনুযায়ী যেরকম। ডেভেলপিং আ পজিটিভ অ্যান্ড এনকারেজিং অ্যাটিটিউড ফর আ গুড হেলথ অ্যান্ড রেফার দি ক্লায়েন্টস। এবারে সব কিছু তো এই ক্লিনিকে পসিবল না মেনটেন করা, তো তাদের টার্সিয়ারি লেভেল ফ্যাসিলিটি যেমন ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাবাভ ওইসবে রেফারও করা যেতে পারে। কোথায় কোথায়? যেমন আইসিটিসি, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার ফর এইচআইভি বা এসটিডি, এগুলো ডিটারমাইন করার জন্য। ধরো ওইখানে সেই ফ্যাসিলিটি নেই, তাহলে তাদের আইসিটিসি ইন হায়ার সেন্টার্সে রেফার করতে পারে, তাদের ডি অ্যাডিকশন সেন্টারে রেফার করতে পারে, যাদের প্রচণ্ড রকম অ্যাডিকশন হচ্ছে, সেটা ছাড়ানো যাচ্ছে না। আইসিডিএস নিউট্রিশনের কোনো প্রবলেম হলে তখন অ্যাডোলেসেন্টদের তাদের গ্রামের বা তাদের যে এরিয়ার যে আইসিডিএস আছে বা আঙ্গনওয়াড়ি আছে সেখানে রেফার করবে ফর গুড নিউট্রিশন। কাউন্সেলিং সার্ভিসেসের জন্য অনেক জায়গায় হায়ার কাউন্সেলিং সার্ভিসেস সেখানে রেফার করতে পারে। স্কুল এডুকেশন, সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড লিগাল সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো এই প্রথম যেটা, যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, এটার জন্য সার্ভিসেসগুলো কী কী বলে, সেগুলো হচ্ছে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস, আর্স। আর্স সেটা হচ্ছে ছোট ফর্ম, ARSH, অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এটা হচ্ছে মানে অ্যাডোলেসেন্ট হেলথ বলতে গেলে এটা বাল্ক অফ দ্য টপিক কভার করে তোমাদের। তো হোয়াট আর দিস সার্ভিসেস? দিস আর সেফ সেক্সুয়াল বিহেভিয়ার। কী কী সেফ সেক্সুয়াল বিহেভিয়ার প্রমোট করে? দে আর টট, কি তাদের বলা হয় যে ইউ ক্যান ডু অ্যাবস্টিনেন্স, you can delay the age at onset of sexual intercourse, you can use contraception, you prevent the unwanted and early pregnancies. How to do that? Preventing sexually transmitted infections. এইগুলো হচ্ছে সেফ সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলোই ওদের ওখানে কাউন্সেল করা হয়। অ্যান্ড হোয়াট আর দ্য প্রায়োরিটি ইন্টারভেনশনস? আর কি কি ইন্টারভেনশন করতে পারে টু maintain this sexual and reproductive health? That is comprehensive safe abortion care দিতে পারবে। STI prevention and management, প্রিভেন্ট করার জন্য কাউন্সেলিং করবে বা অ্যাডভাইস দেবে, কিছু ব্যারিয়ার মেথডস অফ কন্ট্রাসেপশন দিতে পারে, বা যদি হয়ে যায় তাহলে তার কী করে ট্রিটমেন্ট করবে সেটাও আর্টস ক্লিনিকে হয়। IFS সাপ্লিমেন্টেশন অ্যান্ড ডিওয়ার্মিং, menstrual hygiene, promotion of contraceptions and information and counseling and all of the above. To whom and when are the services offered? The beneficiaries are married and unmarried girls and boys. Married অনেকে টিনেজেই ম্যারিড হয়ে যায়, তাদেরও এটা অফার করা হয়। বয়েজ অ্যান্ড গার্লস দুজনকেই অফার করা হয়। AFHCs অফার অ্যাট ফিক্সড ডে ক্লিনিক্স, মানে মাঝে মাঝে ফিক্সড ডে ক্লিনিক্সে বা AFHC যেখানে চলছে সেদিন ফিক্সড ডেতে এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেসগুলো অফার করা হয়। আউটসাইড অফ AFHCs there are facility-based counseling services they offer on daily basis. They can also take the services to outreach programs. গ্রামে গিয়ে ওইখানে গিয়ে তাদের সেই সার্ভিস অফার করতে পারে, মেবি অন ফিক্সড ডেজ লাইক ভিলেজ হেলথ নিউট্রিশন স্যানিটেশন ডেজ, হেলথ মেলা, এগুলো হলে সেখানে গিয়ে অফার করতে পারে আউটসাইড অফ দ্য ক্লিনিক। কি কোথায় কোথায় অফার করা হয়? স্কুল, কলেজ, ইউথ ক্লাব, ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স, এসব জায়গায়। অর্গানাইজিং কমিউনিটি ক্যাম্পস অন স্পেশাল হেলথ ডেজ, সেখানে এই সার্ভিসেস অফার করা যেতে পারে। And regular visits by peer educators to FHCs for trainings, বা যারা পিয়ার এডুকেটর হয়, যারা তাদের গ্রাম, পিয়ার এডুকেটর মানে কি ওই অ্যাডোলেসেন্ট গ্রুপেই কয়েকজন তাদের কমিউনিটি লিডার যে অ্যাডোলেসেন্ট গ্রুপে তারা যায়, ওখানে গিয়ে ট্রেনিং নেয় আর্টস ক্লিনিকে বা AFHCsতে, আর তারপরে তাদের কাছ থেকে শিখে দে গো টু দ্য কমিউনিটি অ্যান্ড টিচ দি আদার অ্যাডোলেসেন্টস অন স্পেসিফিক ডেজ, অন স্পেসিফিক অকেশনস। তো তারা ট্রেনিং নিয়ে মানে ডিরেক্টলি কাউন্সিলর বা ডক্টর গিয়ে তাদের নাও করতে পারে, পিয়ার এডুকেটরে অনেক সময় গিয়ে গ্রামে গ্রামে এই কাউন্সিলিং অ্যান্ড সার্ভিসেসগুলো প্রোভাইড করতে পারে। হাউ টু প্রিভেন্ট STI or HIV? এটা যদি কোনো অ্যাডোলেসেন্ট আসে, তুমি ধরে নাও এখন এরপরে থেকে যা যা বলছি তুমি ধরে নাও তুমি নিজে একজন এমও সেই সেন্টারে, তো তুমি কী কী সার্ভিসেস অফার করতে পারো? হাউ টু প্রিভেন্ট দি HIV or STI? তাদের বলবে টু প্র্যাকটিস অ্যাবস্টিনেন্স ইফ দে আর দ্যাট মাচ স্কেয়ার্ড অফ ইট,
then you can tell them to practice abstinence, which is the safest method, delay onset of sexual intercourse, বা যদি sexual intercourse হয়, then use barrier methods of contraception, easiest available male condoms, have no more than one partner, get vaccinated. Which disease has a vaccine against it, sexually transmitted, that is ফিমেলদের জন্য সার্ভাইকাল ক্যান্সার, কিন্তু এইচপিভি ডিজিজটা মেলসদের মধ্যেও হয়, তো দুজনকেই ভ্যাকসিন নিতে হবে। 9 to 14 ইয়ার্সে ডোজ, একটা ডোজ নেওয়া হয়, আর সেকেন্ড ডোজ নেওয়া হয় 6 to 12 মান্থস পরে, দেয়ার ইজ এ 6 months গ্যাপ। যদি 14 বছর ক্রস করে যায়, দেন ইউ টেক 3 doses at 0 months, দেন 1 to 2 months, দেন 6 months। তো এই নলেজটা তোমার থাকতে হবে, এটা ইন জেনারেল এইচপিভি ভ্যাকসিনেশন শিডিউল কি সেটাও জানতে হবে। আর আগে শুধু 4খানা স্ট্রেনের এগেনস্টে এইচপিভি ছিল, এখন 9খানা স্ট্রেনের এগেনস্টে এইচপিভি ভ্যাকসিন এসছে। দিস অল থিংস ইউ উইল লার্ন লেটার। And finally, report any health problems. In this way, you can prevent sexually transmitted infections or HIV. And management ki, this again you will learn later, but আমি just বলে রাখছি কি কি হতে পারে: urethral discharge, anorectal discharge, cervicitis, vaginitis, genital ulcer disease, herpetic হতে পারে, non herpetic হতে পারে, lower abdominal pain হতে পারে, আর inguinal bibo হতে পারে। এবারে তার জন্য আলাদা আলাদা ওষুধ আছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন আছে, সেফিক্সিম আছে, সেকনিডাজোল আছে, ইন অল দিস থিংস, মেট্রোনিডাজোলও দিতে পারো, অ্যাসাইক্লোভির ইন হার্পেটিক ডিজিজ, ডক্সিসাইক্লিন ইন ইঙ্গুনাল বাইবো। তো দিজ আর অল রেজিমেন্টস দ্যাট ইউ গিভ। আই এম নট গোয়িং ইনটু ডিটেলস, বাট যেই কালারগুলো লেখা আছে না, গ্রে, গ্রিন, হোয়াইট, ব্লু, রেড, ইয়েলো, ব্ল্যাক, এগুলো হচ্ছে কিটস বলা হয়, এসটিআই কিটস বলা হয়, KITS। এসটিআই কিটস বলা হয় মানে তার যে ডিজিজটা ডায়াগনোস হলো সেটাতে তুমি সেই কিট মানে সেই ওষুধগুলো দিলে। অনেক সময় সেই কিট হিসেবে সেন্টারে প্রেজেন্ট থাকে, অনেক সময় প্রেজেন্ট থাকে না, তখন ইন্ডিভিজুয়ালি ড্রাগসগুলো লিখতে হয় ডাক্তারকে। সো ইউ নিড টু নো অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ কি দেওয়া উচিত। ইফ দ্য ডিজিজ, বিকজ ডিজিজ ডায়াগনোস করতে গেলে এখন তোমাকে অনেক রকম টেস্ট করতে পাঠাতে হবে, হ্যাঁ, সেটা সবসময় পসিবল হয় না অ্যাট দ্যাট লেভেল। তখন কি করা যেতে পারে, তখন ইউ ক্যান গিভ আ ওভারঅল একটা ট্রিটমেন্ট দিতে পারো, যেন অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিম আর ফ্লুকোনাজোল বা সেকনিডাজোল দিয়ে ছেড়ে দাও। তোমার যদি মনে হয় হার্পেটিক, একদম ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ হার্পিস লাগছে, তখন তাকে অ্যাসাইক্লোভির দাও। তো ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাট দ্য টাইম ম্যানেজ ইট, অ্যান্ড লেটার যখন ডায়াগনোসিস আসবে তখন চেঞ্জ করতে পারো। ওকে, HIV প্রিপারেশন অ্যান্ড মেনটেনেন্স, এটা তোমাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য। an estimated around 1.7 million adolescents were living with HIV globally in 2019. So তাদের যেই কি বলে প্রিপারেশন, মেনটেনেন্স অফ কাউন্সেলিং, তাতে এদের কি বোঝাতে হবে যে তোমাদের হয়েছে HIV, ইউ শুড বি অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড অ্যান্ড কনসেন্ট অবটেন, মানে তাদের ট্রিটমেন্টের জন্য বলছে। তারা যখন জানলো তাদের HIV আছে, HIV ডিজিজটা আছে, তখন তাদের ভালো করে কাউন্সেল করতে হবে আগে, তাদের সেটাই মাইন্ডসেটে আনতে হবে যে তোমাকে একটা লং টার্ম একটা ওষুধ খেতে হবে। অল পেশেন্টস উইথ ক্লিনিক্যাল স্টেজেস 3 and 4 and those with CD4 count less than 350 need to be put on treatment. এগুলো HIV ট্রিটমেন্ট লগারিদমে আছে, সেগুলো তোমরা আবার পরে পড়বে, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। যদি টিবি থাকে তাহলে আগে টিবি স্ক্রিনিং করতে হবে, টিবি না থাকলেও প্রতিবার যখন ভিজিট করবে তখন টিবি স্ক্রিনিং করতে হবে ফর কাফ, ফিভার, নাইট সোয়েটস, ওয়েট লস। আর টিবি হলে টিবি ট্রিটমেন্টটা আগে ইনিশিয়েট করতে হবে, তার 2 উইকসের মধ্যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি স্টার্ট করতে হবে ফর HIV. অ্যামং PL-HIV with TB meningitis, ART delayed for at least 4 weeks and initiated within 8 weeks after treatment, because meningitis টা অনেকটা disseminated. meningitis মানে কি, পুরো তোমার disseminated according across your meninges, সেটাকে টিবি ওষুধ কন্ট্রোল করতে একটু টাইম লাগে। আগে কেন টিবি ট্রিটমেন্টটা স্টার্ট করা হচ্ছে ইন TB HIV, তাতে HIV ট্রিটমেন্ট যদি প্রথমেই দাও তাহলে তার ইমিউনিটিটা মানে বেড়ে যাবে, তার CD4 বেড়ে যাবে, টি সেল বেড়ে যাবে। তখন কি করবে, তখন তার সিমটমটা বেড়ে যাবে, তার টিবিটা কি বলে ব্যাসিলাইটা স্প্রেড করে আরও ইনফেকশন করতে পারবে। টু টেম্পার দ্যাট ইনফেকশন, আগে ভ্যাক্সিলাইটাকে কমিয়ে দেওয়া হলো, and then you try to increase the T cell.
So that's why you first initiate the TB treatment. যদি নর্মাল টিবি থাকে, পালমোনারি টিবি, যদি তার ডিসেমিনেটেড টিবি লাইক টিবি মেনিনজাইটিস হয়, তাহলে এআরটিটা একটু পরে স্টার্ট করো, যতদিনে that TB bacilli will be controlled, infection will be controlled. With hepatitis, start the ART irrespective of CD4 count. With pneumonia, malaria, diarrhea, cytomegalovirus infection, যদি এইচআইভির সাথে অনেক অপরচুনিস্টিক এরকম ইনফেকশন থাকে, তো আগে সেই কন্ডিশনটাকে ট্রিট করে ঠিক করা হবে, তারপরে এআরটি স্টার্ট হবে। and also treat for other opportunistic infections. তো এটা এইচআইভির তোমার রেজিমেন, যেটা তোমরা আবার পড়বে নেক্সট ইয়ারে। তো বেসিক্যালি এখন এগুলো বোঝাতে গেলে তোমাদের পুরো মেডিসিনের মধ্যে ঢুকতে হবে, এগুলো বেসিক্যালি মেডিসিন রিলেটেড সাবজেক্ট, তোমাদের বেশি বোঝাচ্ছি না। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ দ্যাট স্লাইড টু ইউ, ইউ ক্যান রেফার টু ইট লেটার। বাট অ্যাডাল্টস অ্যান্ড অ্যাডোলেসেন্সের মধ্যে মোটামুটি একই, তোমরা যা অ্যাডাল্টস ট্রিটমেন্টের জন্য পড়বে সেটাই অ্যাডোলেসেন্টদের জন্য ইউ ক্যান গিভ। তিনটে ড্রাগের কম্বিনেশনে দেওয়া হয়, অ্যান্ড দ্যাট ক্যান কন্টিনিউ এভরি 3 months কি 2 months এসে টেস্ট করাবে, সব কিছু করাবে। অ্যান্ড দিস ট্রিটমেন্ট ক্যান কন্টিনিউ ফর 2 years অ্যান্ড অ্যাবাভ, অ্যাটলিস্ট 2 years তো কন্টিনিউ করবে, তার অ্যাবাভও কন্টিনিউ হতে পারে অ্যাকর্ডিংলি তাদের টেস্ট রেজাল্টস দেখে। আচ্ছা, তো মেইন যেটা সেটা হচ্ছে ওয়াই আইসিটিসি। আইসিটিসি মানে কি, যেটা বললাম ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, যেটা তোমার অন্বেষা ক্লিনিকের সাথে যুক্ত থাকতে পারে বা অন্বেষা ক্লিনিক থেকে রেফার করা যেতে পারে টু হায়ার সেন্টার্স। এইগুলোতে কি হয়, আর্লি ডিটেকশন অ্যান্ড অপরচুনিস্টিক স্ক্রিনিং অফ এইচআইভি অ্যান্ড এসটিআই। কোনো পেশেন্ট এলো অন্বেষাতে, তাদের সবাইকে আইসিটিসি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং করে দিল, দেখাই দিল যে কোনো ভাইরাল মার্কার এইচআইভি আছে কিনা, অপরচুনিস্টিক্যালি স্ক্রিন করে দিল। বা যদি তোমার তার থেকে থাকে, সে তার কোনো সিমটমস হয়নি, বিকজ এইচআইভি এইডস ডেভেলপ করার আগে এইচআইভি ইনফেকশনে সবসময় সিমটম আসে না, একটু লিম্ফ্যাডেনাইটিস মতন হয়, তার থেকে বেশি না, তখনই বোঝা যায় না। তো ইন আইসিটিসি ওয়ান্স ইউ রিপোর্ট দেয়ার, দে আর্লি স্ক্রিন ইউ অ্যান্ড দেন দ্য ডিজিজ ক্যান বি ডিটেক্টেড ইন দ্য আর্লি স্টেজ, তাহলে কম ট্রিটমেন্টে, কম ওষুধে সেটা সেরে যাবে। প্রভিশন অফ বেসিক ইনফরমেশন লাইক মোডস অফ ট্রান্সমিশন প্রিভেনশন, তাদের এবারে জানাতে হবে, যারাই এসছে আইসিটিসি, তাদের জানাতে হবে যে কি কোন কারণে এইচআইভি ছড়াতে পারে, কোন কারণে এইচআইভি ছড়াবে না। অনেক এগুলো প্রচুর মিথস আছে, এগুলো প্রচুর ভুল ধারণা আছে, সেগুলোকে ঠিক করানোর জন্য। প্রমোটিং বিহেভিয়ারাল চেঞ্জ, রেজাল্টস অ্যান্ড কাউন্সেলিং আর পিওরলি কনফিডেন্সিয়াল। রিডিউস দ্য ফিয়ার অ্যান্ড স্টিগমা দ্যাট এইচআইভি হলে মরে গেলাম, এরকম কোনো ব্যাপার নয়। If under treatment you can live your life very healthily with HIV also, এটা ওদের বোঝাতে হবে। And link with other HIV care, prevention and treatment services, creating an enabling environment and emotional support. এটা তোমরা যখন বলবে যে মোডস অফ ট্রান্সমিশন, তখন কি ভাবে তোমাদের জানতে হবে টু disseminate that, to give that knowledge or to counsel them to the adolescents. তো HIV is spread through sharing needles, contaminated blood transfusion and organ transplant, mother to child transmission and unprotected sexual intercourse, but it is not spread through food, drinks, utensils or clothes sharing, insect bites, kissing, touching, sharing bathroom, এগুলোতে HIV spread হয় না। HIV spread through just limited the above, তার মধ্যেও mother to child transmission সবথেকে বেশি হয়, 20 to 45% চান্স থাকে স্প্রেড হওয়ার। ব্লাড ট্রান্সফিউশন, অর্গান ট্রান্সপ্লান্টে 1 to 10% থাকে, শেয়ারিং নিডলস মানে ইন দ্যাট সেন্স, আর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে 0.1% চান্স অফ স্প্রেডিং এইচআইভি। তো এই ব্যাপারটা ওদের বলতে হবে যে এইভাবে তোমাদের রিস্ক আছে, তোমরা এই জিনিসগুলো এইগুলো করতে পারবে না, দিজ আর অল রিস্ক টেকিং বিহেভিয়ার, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস, বাট ইউ ডোন্ট নিড টু অ্যাভয়েড দি আদার্স। ওইগুলো তুমি কারোর সাথে খাবার শেয়ার করতে পারবে না, একটা বাসনে খাবে তো ওই থালা মেজে তোমাকে ওখানে ওই থালাতে আর কেউ খাবে না, কি ক্লোজ শেয়ার করতে পারবে না, কি একই ঘরে থাকতে পারবে না, ঘর থেকে বাইরে থাকতে হবে, অন্য বাথরুম শেয়ার করতে হবে, এগুলো সব মিথস, এইচআইভি এগুলোতে ছড়ায় না। তো ইন অল দিস থিংস ইউ হ্যাভ টু সি, বিকজ একটা ডিজিজ হয়েছে মানে তার পুরোপুরি একটা মেন্টাল একটা এফেক্ট হয়, সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয়, প্লাস সোশ্যালি চারিপাশের লোকজনও তাকে ডিফারেন্টলি ট্রিট করা স্টার্ট করে। তো শুধু তাকে নয়, তার যে গার্জিয়ান আছে তাকেও তুমি কাউন্সেল করতে পারো, দ্যাট এইচআইভি স্ট্যাটাসকে তুমি ডিসক্লোজার করার দরকার নেই, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ, আইসিটিসি ওয়ন্ট ডিসক্লোজ দ্য স্ট্যাটাস,
তারা আসলো, টেস্ট করলো, তারা টেস্ট করেছে এই অবধি, বাকিরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার্সরা জানবে তার স্ট্যাটাসটা কি সেটা শুধু যে কাউন্সেলর আর অ্যাডোলেসেন্ট সেই জানবে, আর কেউ জানবে না। You have to tell them about stigma, social support, experience of adversity, quality of life কি করে ইমপ্রুভ করবে, অ্যান্ড ওষুধ যেটা খাবে সেটার প্রতি অ্যাডহিয়ার করে রাখতে হবে, মানে ART অ্যাডহিয়ারেন্স। আচ্ছা, তো এটা অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল হেলথের সম্বন্ধে গেল। বাকিগুলো খুব ছোট ছোট টপিকস আর কি, বাট স্টিল ইম্পর্টেন্ট ইন অ্যাডোলেসেন্স। যেমন অ্যানিমিয়া, নিউট্রিশনের দিক থেকে বলতে গেলে অ্যানিমিয়া, IFS সাপ্লিমেন্টেশন এন্ড ডিওয়ার্মিং, এই দুটোই ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্সের এটা কোথায় দেওয়া হয়? ইউজুয়ালি স্কুলে উইকলি দেওয়া হয়, ব্লু পিলস, ব্লু ট্যাবলেটসে আসে। In 2022 it has been found that 59% girls have anemia, 31% boys have anemia. তো তাই জন্য স্কুল বেসড ওদের উইকলি একটা করে ট্যাবলেট দেওয়া হবে, 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন অ্যান্ড 500 মাইক্রোগ্রাম ফোলিক অ্যাসিড। এগুলো ইদার ট্যাবলেটস ব্লু হয় বা তাদের প্যাকেজটা ব্লু হয়। তো এটাকে বলা হচ্ছে উইকলি আয়রন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন আর উইপস, এটা শর্ট ফর্ম। আর তাছাড়া বাইঅ্যানুয়ালি মানে বছরে দুবার 10ই আগস্ট আর 10ই ফেব্রুয়ারি ডিওয়ার্মিং হয়, মানে অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া হয়, বিকজ দ্যাট ইজ অলসো আ মেজর কজ অফ অ্যানিমিয়া। তখন এই দুটো টাইমেও স্কুলেও দেওয়া হয়। এবার এটা শুধু স্কুলে না, কমিউনিটিতেও দেওয়া হয়, ICDS সেন্টার, আঙ্গনওয়াড়ি সেন্টারও এগুলো অ্যাভেলেবেল। যারা ধরো স্কুল ড্রপ আউটস, তুমি তাদের বলতে পারো যে এটা এখানে গিয়ে এই ICDS সেন্টারে গিয়ে ইউ ক্যান টেক দ্য উইকলি পিলস অর ইউ ক্যান টেক দ্য পিলস। অনেক সময় গ্রামে এসে পিলসগুলো দিয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কি করবে অ্যানিমিয়া? ডোজ 2 ট্যাবলেটস অফ IFA পার ডে ফর 3 মান্থস। আর সেখানে একবার হয়ে গেলে রেড ট্যাবলেটস দিতে হবে। রেড ট্যাবলেটস মানে কি, যেগুলো মানে অ্যাডাল্টসরা খায় আর কি। ব্লু ট্যাবলেট আর রেড ট্যাবলেট দুটোরই কম্পোজিশন সেম, ইজ জাস্ট দ্যাট ওটা একটা আলাদা প্রোগ্রামের জন্য, এটা একটা আলাদা প্রোগ্রামের জন্য, নাথিং এলস। আর যদি তার অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায়, যেমন লেস দ্যান 8 গ্রাম পার ডিএল হেমোগ্লোবিন যদি হয়, তখন তাদের প্যারেন্টারাল আয়রন মানে আয়রন IV দেওয়া হয়। আয়রন সুক্রোজ আগে দেওয়া হতো, এখন FCM দেওয়া হয়। FCM এ বলে যে এটাও পরে পড়বে, বাট বলে রাখছি এমনি, 2 doses of 15 milligram per kg body weight via slow IV course or infusion separated by at least 7 days, মানে 7 দিনে আগে প্রথমে একবার দিতে হবে, 7 দিন পরে একবার দিতে হবে এই ইনফিউশনে। আলটিমেটলি পার উইক 750 মিলিগ্রাম অফ আয়রনের বেশি দেওয়া যাবে না। এইভাবে ইউ ক্যান ট্রিট দি আয়রন ডেফিসিয়েন্সি। মেনস্ট্রুয়াল হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিনের কি কি চ্যালেঞ্জেস আছে? কি 23 million girls drop out of school every year, and they only 77.3% in India and 83% West Bengal adopt correct menstrual hygiene practices. অনেকে এখনো আনসেফ মেথড বা যেগুলোতে ইনফেকশন হতে পারে সেই মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাকটিসেস করে। অনেকটাই ঠিক হয়েছে, বাট স্টিল দেয়ার আর সার্টেন পার্টস অফ areas left. Restrictions কি? They cannot take bath, they cannot eat certain types of items, they cannot enter kitchen or religious places, আর seclude করে রাখা হয়, তাদের ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। These are some of the myths and restrictions put on the girls when they are menstruating. These are some of the challenges. And finally কিছু কিছু হার্মফুল প্র্যাকটিসেস করে, যেমন ল্যাক অফ হ্যান্ড ওয়াশ করবে না, ওয়াইপিং ফ্রম ব্যাক টু ফ্রন্ট, এগুলো খুব এটা ইনফেকশন স্প্রেড হতে পারে। ফ্রিকুয়েন্ট ডোশিং, দ্যাট ইজ ইনসার্টিং ওয়াটার ইনটু দ্য ভাজাইনা টু ক্লিন ইট, দে থিঙ্ক দ্যাট ইট উইল ক্লিন ইট, বাট এটাতে ইনফেকশনই স্প্রেড করে। You don't need that. Then unprotected sex, using unclean sanitary pads and infrequent changing, unsafe disposal of pads. তো এইসবের জন্য মেনস্ট্রুয়াল হাইজিনের প্রচুর চ্যালেঞ্জেস আসে, আর এটাতে ডিজিজেস হতে পারে। কি ডিজিজ হতে পারে? ওই STI, মানে নট STI এক্স্যাক্টলি, মানে যে ডিজিজগুলো বলা ছিল তার আন্ডারে সেই ডিজিজগুলি হতে পারে, ভ্যাজিনাইটিস, আলসার, এগুলোই হবে। তো ট্রিটমেন্ট সেম, কিন্তু সোর্স, দ্য কজ ইজ ডিফারেন্ট। তো সেখানে তোমাকে ওদের বলতে হবে যে এই হার্মফুল প্র্যাকটিসেসগুলো করা যাবে না। ওকে, তো কি আছে কিছু কিছু মেজার্স, যেমন প্যাক অফ sanitary napkins provided under the brand name Free Days sold at 6 rupees by Asha, door to door সেলে দিতে পারে, স্কুল, আঙ্গনওয়াড়ি সেন্টার এগুলোতে পাওয়া যেতে পারে। পিয়ার এডুকেশন দেওয়া যেতে পারে। provision of funds to Asha to hold monthly meetings with adolescents to discuss issues related to menstrual hygiene,
যারা কমিউনিটিতে মান্থলি একটা মিটিং করে তাদের মেনস্ট্রুয়াল হাইজিনে কী কী প্রবলেম সেগুলো অ্যাড্রেস করা যেতে পারে। ইমপ্লিমেন্টেশন অফ স্কুল অ্যান্ড হাউস হোল্ড ওয়াশ ফ্যাসিলিটিস, এটাতে মেনস্ট্রুয়াল হাইজিন একটা বড় পার্ট হচ্ছে ওয়াশ ফ্যাসিলিটি। ওয়াশ ফ্যাসিলিটি মানে হচ্ছে হাইজিন, বেসিক্যালি ওয়াটার স্যানিটেশন হাইজিন, মানে ইউজিং অফ ক্লিন ওয়াটার, সেপারেট টয়লেটস, স্যানিটারি ল্যাট্রিনস, ডিসপোজেবল ডাস্টবিনস, এগুলো মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট টু মেনটেন দি স্যানিটারি কন্ডিশন অর ইন দ্য মেনস্ট্রুয়াল হাইজিন। তাই জন্য সেটা তোমাদের মানে সেটা তাদের বলা হবে, অ্যাডোলেসেন্স হ্যাভ টু বি এডুকেটেড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এই সব কটা যে প্রোগ্রাম যেটা এতক্ষণ হচ্ছে, যেমন আর্শ বলো কি ইয়ে মেনস্ট্রুয়াল হাইজিন বলো কি আয়রন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন বলো, all these schemes are বা activities, they all come under one program, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম আরকেএসকে সম্বন্ধে নোট আসতে পারে। আরকেএসকে বললে তোমরা এই ইভেন্টসগুলোর কথাই বলবে, মানে এই অ্যাক্টিভিটিসগুলোর কথাই বলবে। আরকেএসকের আন্ডারে কী কী হয়, আর্শ হয়, ওয়েভস হয় আর মেনস্ট্রুয়াল হাইজিন, এই তিনটে তোমাদের আরকেএসকের আন্ডারে বলতে হবে। পার্কে আছে সেটা পড়ে নেবে পড়া তোমরা। তো এটা দিস ইজ জাস্ট টু শো কি হাউ টু ডিসপোজ দ্য মেনস্ট্রুয়াল ওয়েস্ট। ডোন্টস এর মধ্যে আছে হচ্ছে ডোন্ট মিক্স উইথ আদার সলিড ওয়েস্ট, don't flush it down the toilet, don't dispose or leave on public toilet floors or behind the doors, don't leave it open fields or vacant plots or houses. So how to dispose menstrual waste? You segregate from the solid waste, wrap in paper before disposal, discard in a covered bin, and সেখানে যে হেলথ সেন্টার আছে সেখানে হাউ টু ডিসপোজ দিস, ইউজ ইনসিনারেটর অর ডিপ বেরিয়াল পিটস। ডু নট মানে ওই নোংরার ডিব্বিতে বা ওখানে কোনো আলাদা করে পাহাড় করে ফেলার দরকার নেই, ওগুলোকে ইনসিনারেট করতে হবে। সো দ্যাটস ওয়াই এগুলো কিছু। আর ফাইনালি আই থিঙ্ক শেষের দিকে এটা চলে এসছে, ওয়াই ডু অ্যাডোলেসেন্টস নিড টু নো অ্যাবাউট অ্যাবর্শন। উপর থেকে মানে এমনি বলে দিচ্ছি, অ্যাবর্শনে বেসিক্যালি এখনো আনসেফ অ্যাবর্শন হয়, স্পেশালি ইন টিনেজ প্রেগনেন্সিস। There are some only certain safe methods of abortion, like medical abortion pills খেয়ে বা ভ্যাকিউম অ্যাসপিরেশন, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাজ বা বলে ডাইলেটেশন অ্যান্ড ইভ্যাকুয়েশন বলে, কিছু কিছু সার্জিক্যাল মেথডসও আছে ইন লেটার স্টেজেস অফ প্রেগনেন্সি। আর আর আনসেফ এটা ছাড়া যদি আর কোনো মেথডসে অ্যাবর্শন করার চেষ্টা হয় তাহলে কি কি হতে পারে, হেমারেজ, শক, সেপসিস, ইউটেরাইন পারফোরেশন, থ্রম্বোএম্বলিজম। So they have to be counseled against ki unsafe bhabe abortion korbe na. If any teenage pregnancy comes, they have to tell ki ei tomar kache options ache according to your period of gestation, and you can take these options if you want an abortion. Unsafe hole prothome to oigulo hobe hemorrhage, shock, sepsis. Late hole late complication ki ki hote pare, infertility, ectopic pregnancy, increased risk of spontaneous abortion in future. So these should be taken care of. আপ টু 9 weeks, মানে 9 weeks অফ পিরিয়ড অফ জেস্টেশন জাস্ট ডায়াগনোস হয়েছে ওই টাইমটাতেই আর কি, সেখানে মেডিকেল অ্যাবর্শন হওয়া যেতে পারে, আর সেটা সেলফি নিয়ে নেওয়া যেতে পারে। তাদের প্রেসক্রাইব করে দিল ড্রাগসগুলো, সো দে ক্যান টেক মিফেপ্রিস্টোন 200 মিলিগ্রাম ওরাল অন ডে 1 অ্যান্ড মিসোপ্রোস্টল একটা ভ্যাজাইনালি ইনসারশন হতে পারে যেটা সেন্টারে করা হয়, বা মিসোপ্রোস্টলেরও ট্যাবলেট হয়, সেগুলো 2-3 দিন পরে নেওয়া যেতে পারে। ডোজটা ডিফারেন্ট, যেমন নিচে লেখা আছে মিফেপ্রিস্টোন 600 মিলিগ্রাম অন ডে 1 and misoprostol 400 microgram on day 3. This is a medical way of doing safe abortion. তাছাড়া বাকিগুলোতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট আছে, এমটিপি অ্যাক্ট, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট। কি কি গ্রাউন্ডস আছে ফর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি? ইফ আ প্রেগনেন্সি alleged by pregnant woman to have been caused by rape, that is humanitarian ground এ, বা pregnancy resulting from a failure of any contraceptive device, বা pregnancy it is a risk to the life of the pregnant woman and যেটা মেডিকেল রিজনে। আর ইউজেনিক রিজন মানে ইফ দ্য চাইল্ড ইজ বর্ন, তার সাংঘাতিক কোনো কনজেনিটাল প্রবলেম আছে, তাকে বর্ন করলে দ্যাট he or she would suffer serious physical or mental abnormality. So eugenic grounds of medical termination of pregnancy you can implement, you can do it. এবারে হচ্ছে who is eligible to carry out the MTP? PG, diploma or 6 months of house surgeonship in gynae-obs, experience in any hospital with over 1 year in the field of gynae-obs, or assisted in performing 25 MTPs in a government hospital or a recognized training institute. তারা যারা এগুলো করেছে তারা they can carry out the medical termination of pregnancy.
এবারে এটার একটা ছিল 1971-এ, একটা লিমিটেড পিরিয়ড রেজিস্ট্রেশন ছিল যেখানে করা যেতে পারে 12 উইকস অব্দি একজন সার্জন লাগে, 20 উইকস অব্দি দুজন সার্জন লাগে। সেটা 2021-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে। কি অ্যামেন্ডমেন্ট হয়েছে? যে আগে ইন্ডিকেশন ছিল অনলি অ্যাপ্লাইজ টু ম্যারিড ওমেন, এখন হয়েছে আনম্যারিড ওমেন আর অলসো কাভার্ড। জেস্টেশনাল এজ লিমিট 20 উইকস ফর অল ইন্ডিকেশনস, তারপরে এমটিপি করা যাবে না। এখন 24 উইকস ফর ডেপ সার্ভাইভার্স, বিয়ন্ড 24 উইকস ফর সাবস্ট্যান্সিয়াল ফিটাল অ্যাবনর্মালিটিস। মেডিকেল প্র্যাকটিশনার ওইটাও চেঞ্জ হয়ে গেছে, 12 উইক অব্দি একজন আর 20 উইক অব্দি দুজনের জায়গায় এখন 20 উইক অব্দি একজন আর 24 উইকস অব্দি দুজন, আর আফটার 24 উইকস মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে। অ্যান্ড ব্রিচ অফ দ্য ওমেন্স কনফিডেন্সিয়ালিটি, সেটারও পানিশমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। আগে ফাইন ছিল আপ টু 1000, এখন প্রিজনমেন্ট আপ টু 1 year। তো কোথায় কোথায় এমটিপি ক্যারি আউট করা যেতে পারে? হসপিটাল এস্টাবলিশড অর মেনটেন বাই দি গভর্নমেন্ট বা আ প্লেস অ্যাপ্রুভড বাই দি অ্যাক্ট অফ দি গভর্নমেন্ট। এইসব শুধু এই জায়গাগুলোতে এমটিপি, বাকি অন্য জায়গায় যে কোনোভাবে যদি টার্মিনেশন করা হয়, দ্যাট ইজ ইলিগাল, দ্যাট ক্যান বি আনসেফ। আর লাস্টে তোমার ইনফরমেশন কর্নার্স অ্যান্ড কাউন্সেলিং কী কী সম্বন্ধে, যেমন আইইসি মানে ওই মানে ফ্লায়ার ম্যাটেরিয়াল বা কোনো পোস্টার টাঙানো হচ্ছে সেখানে কিছু তুমি ডিসপ্লে করাতে পারো হেলথ প্রবলেমস। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ওয়ান অন ওয়ান কথা বলতে পারো। শর্ট ফিল্মস অ্যান্ড অডিও ক্লিপস ফর অ্যাওয়ারনেস পারপাসেস। কাউন্সেলিং অন অল দিস ইস্যুস দ্যাট বি কভার্ড, লাইক নিউট্রিশন, পিউবার্টি রিলেটেড কনসার্ন, প্রিম্যারিটাল কাউন্সেলিং। অনেক সময় ম্যারেজ করার আগেও আসে, সেখানে কাউন্সেলিং নিয়ে যেতে পারে যে সেই টাইমে তাদের ম্যারেজ করার সময় কী কী রকম হেলথের খেয়াল রাখতে হবে, কতদিন পরে তাদের প্রেগনেন্সি করা উচিত, এগুলো নিয়ে তাদের কাউন্সেলিং দেওয়া হয়। সেক্সুয়াল প্রবলেমস, সাবস্টেন্স অ্যাবিউজ, লার্নিং প্রবলেমস, এসব নিয়ে কাউন্সেলিং সার্ভিসেস মাস্ট বি প্রোভাইডেড বাই ট্রেন্ড কাউন্সিলার্স অর এমও অর এএনএম অনলি। আর কোনো স্টাফ দিতে পারবে না সেখানে। অ্যান্ড দে হ্যাভ টু লিঙ্ক উইথ দি আদার নিয়ার বাই স্কুলস অ্যান্ড আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ফর রেফারেল or in school and out of school adolescents, যাতে কেউ নেগলেক্টেড না হয়। ড্রপিং আউট অফ স্কুল অ্যাডোলেসেন্সদেরও এটার আরকেএসকের আন্ডারে কভার করা হয়। তো প্রবলেম কি এখন, সেটাতে কিছু কিছু বটলনেকস আছে বা প্রবলেম ব্যারিয়ার্স আছে। সেগুলো হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, লোকে জানে না এই সার্ভিসেসগুলো পাওয়া যায়। পারসিভ ল্যাক অফ প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, ওদের মনে হয় যে কনফিডেন্সিয়ালিটি নেই, কিন্তু অ্যাকচুয়ালি আছে, বাট দে থিঙ্ক দ্যাট কনফিডেন্সিয়াল থাকবে না। একবার ওখানে কিছু ডিজিজ ডিটেক্ট হয়ে গেলে সেটা ছড়িয়ে যাবে কমিউনিটিতে। দ্যাটস ওয়াই দে ডোন্ট অ্যাভেল দিস সার্ভিসেস। দের ইজ স্টিগমা, শাইনেস, ফিয়ার অফ কালচারাল নর্মস, ল্যাক অফ পেরেন্ট অ্যাডোলেসেন্ট কমিউনিকেশন, তারা বলতে ভয় পায় তাদের পেরেন্টসদের। সার্ভিসেস টু ফার অ্যাওয়ে অর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ হয় না, বাট দে থিঙ্ক দ্যাট ইজ অলসো পারসিভড সেন্স, দ্যাট ইজ ইট ইজ এক্সপেন্সিভ, বা প্রচুর দূরে থাকে, সেখান থেকে যাতায়াত করা মুশকিল। And lack of dedicated counselors or certain services, staff behavior. It has been reported by some patients that staff behavior were unfriendly. These are all the barriers that come in for the availing of the AFHC services. ঠিক আছে? Once again, we will discuss this topic. However, last day we discussed about intestinal amoeba, especially Antenatal histolytica. Antenatal histolytica exists in two forms in the environment. One is the tropozoid form, and other one is cystic form. The cystic form obviously resistant, and the tropozoid form, which is motile due to the projection of ectoplasm. The ectoplasm of Antenatal histolytica is free from any other material, it is transparent, and in contrary to endoplasm, which is coarse and contains food vacuole and most importantly red blood cells. Red blood cells is almost diagnostic when it is present inside the tropozoid of Antenatal histolytica. We microbiologists, we term it as a tropozoid of Antenatal histolytica oblique Antenatal moscovici, Antenatal bangladeshi, and Antenatal dispar. The definite diagnosis is obviously very difficult, and only with the help of molecular
technique, we have been able to identify the original organism. So, it is really difficult to identify Entamoeba histolytica from stool specimen. And for us at present, the RBC within the trophozoite is the pathogenic, is the infective, not the infective form, is the pathogenic form. The infective form is cyst and it is double layered. So, Entamoeba histolytica is responsible for amoebic dysentery, and extraintestinal amoebiasis is also there, and extraintestinal amoebiasis includes hepatic abscess, diaphragmatic abscess, lung abscess, as well as brain abscess. It may occur anywhere in the body, but importantly, it occurs usually at the diaphragm, and liver abscess is a very common phenomenon in case of untreated case of infection of Entamoeba histolytica. So, from now, from our last discussion, it is very difficult to differentiate between Entamoeba histolytica, Entamoeba moscovici, and Entamoeba coli, and Entamoeba Bangladeshi. It is only PCR test by which we will be able to identify. Now, other than these, we have Entamoeba, other species of Entamoeba, and some other protozoa, those are present in stool, Chylobestics mesneri, like others. These are usually non-pathogenic, and just a few slides I will show you. This is the difference between the trophozoite and cystic form of Entamoeba histolytica. This is very important, often asked in the oral examination. You can see the clear ectoplasm with the pseudopodia. It is motile, very slowly, jerky movements, and WBC inside this endoplasm, and central karyosome is very characteristics of this Entamoeba histolytica. The peripheral chromatins are there surrounding the nuclear membrane, and most importantly, RBC is the most important feature, and if RBC is present, then obviously this trophozoite is pathogenic. But this is not the infective form. The infective form is quadrinucleate cyst having 4 nucleus. So, this is quadrinucleate cyst. The life cycle, we will compare this life cycle with this Entamoeba giardia. E. dispar, moscovici, and in Bangladeshi amoebae, which are morphologically both cyst and trophozoite, similar to that of E. histolytica, and E. dispar, non-pathogenic commensal found in human intestine, as I have mentioned. E. moscovici is primarily a free-living amoeba, and E. Bangladeshi have been recovered from asymptomatic individuals. So, these are not so much important for us. Diagnosis, they can be only differentiated by PCR amplifying test only. Gymodin is a special enzyme identified from Entamoeba histolytica. If gymodin is present, usually, often we can be able to identify Entamoeba histolytica within the stool specimen, but these are not pathogenic. If the gymodin enzyme is there, then only it has the property of invasiveness. You know that from our earlier discussion that Entamoeba histolytica can produce flux-shaped ulcer within the cecum, and this particular ulcer through which it can enter the portal circulation. So, the flux-shaped ulcer over here, the cecum, is very much important for the pathogenesis of Entamoeba histolytica, and this gymodin is responsible for that. So, if this gymodin enzymatic function is there, it has different function. So, if gymodin function is there, then definitely this particular Entamoeba histolytica is invasive. Otherwise, there is no possibility of intestinal invasion. The Entamoeba coli, just see the picture, the cyst, multiple nuclei.
So, multiple nuclei present, large in size in compared to Entamoeba histolytica, and in the tropozoite form, within the tropozoite form of Entamoeba coli, food vacuoles are present. Is very much populated with the food vacuole and only one nucleus in the tropozoite in compared to the earlier. Here you can see this is quadrinucleate cyst and Entamoeba histolytica, only one nucleus is there and RBC is present. On the other hand, in case of Entamoeba coli, it is populated with food vacuole, plenty of food vacuoles are there, and here the cystic form, it is multinucleated, not quadrinucleated. So, next important topic is Giardia lamblia, the giardiasis. We often get our stool report done in a laboratory with the reportings of the Giardia lamblia present. And Giardia lamblia present, that means you are suffering from giardiasis, a very common protozoa. And here giardiasis is usually caused by Giardia lamblia, also known as Giardia intestinalis and Giardia duodenalis. It was first observed by Leeuwenhoek in 1681, but later it was described by Lamb and Professor Giard. That's why the name is Giardia lamblia. Usually it exists in the duodenum, the upper part of the intestine in compared to Entamoeba histolytica, where the functioning area of Entamoeba histolytica is on where the lower intestine, cecum. Entamoeba histolytica is for lower intestine and Giardia lamblia habitat is upper intestine, that is duodenum. Tropozoite form and tetranucleated oval cyst. This tetranucleated oval cyst is the infective form of Giardia. So, what is the infective form of Giardia? It is tetranucleated oval cyst. And in case of Entamoeba histolytica, what is the infective form? The infective form is, what is the infective form of Entamoeba histolytica? Infective form of Entamoeba histolytica? Quadrinucleate cyst. Quadrinucleate, চারটে নিউক্লিয়াস আছে, তাকে quadrinucleate. Infective form of Entamoeba histolytica is quadrinucleate cyst. And here, in case of Giardia, it is tetranucleated oval cyst, তিনটে নিউক্লিয়াস. Infective form পরীক্ষায় জিজ্ঞেস করবে কিন্তু, এটা বলতে হবে. A tropozoite, it is the pathogenic form as well as feeding and replicating form of parasite. Host Giardia completes its life cycle in one host. Infective form, cysts are the infective form. Mode of transmission, এখানে দেখো, man acquires infection by ingestion of cyst contaminated with food and water, excision in duodenum, then it stays in the duodenum, and from duodenum multiplication occurs, and then tropozoite adhere to duodenal mucosa, and tropozoite released into the lumen of the cecum and jejunum and incystation and released. So, only duodenum is responsible for its multiplication, and the habitat is also here, it lies here in duodenum, and it has no ability to perform the intestine. Intestinal perforation এখানে হয় না, that's why extra intestinal features Giardia কিছু হয় না, but in compared to Entamoeba histolytica, extra intestinal MBBS is very dangerous because it may produce, Entamoeba histolytica can cause hepatic abscess, lung abscess, and abscess in the brain. So, in compared to Entamoeba histolytica, Giardia is mild disease. The infective dose is 10 to 25 cysts can initiate the infection. Risk factor, usually the lower age group, children, they are affected. The pathogenic form we have already discussed. The features,
কি হয়? Malabsorption syndrome may be of various types such as malabsorption of steatorrhea leads to foul smelling profuse frothy diarrhea. Profuse frothy diarrhea. What is steatorrhea? It is frothy diarrhea is steatorrhea. The disaccharide deficiencies leading to lactose intolerance. This lactose intolerance is precipitated, and malabsorption of vitamin A, vitamin B12 and iron, and protein losing enteropathy. Most importantly, malabsorption syndrome. Yes, are there. Acute giardiasis, incubation period varies from 1 week to 3 weeks, and chronic giardiasis, it may present with or without previous acute symptomatic episodes. So, symptom may not be there, but stool examination shows the frothy diarrhea cases, shows giardiasis, and even in the form stool, you will be able to identify giardia lamblia if you examine the stool specimen microscopically. The size of the trophozoite is 10 to 20 micron in length and 5 to 15 micron in width. Shape in the front view, it is pear-shaped. I will show the picture. Teardrop or tennis racket shaped, and laterally it appears as spoon or sickle shaped. Motility, it is a falling leaf-like motility, and bilaterally symmetrical, one pair of nuclei, sucking disc is there, bilobed, 4 pairs of flagella and pair of axonemes. Let's see the picture. Giardia, cyst is oval shaped, it contains 4 nuclei, and axonemes, cyst cannot be differentiated. It is usually, the infective form is tetranucleus, not 4. The cyst cannot be differentiated. So, here, the sucking disc, the nucleus 2 in numbers, and this is the axoneme. This is called axoneme. And flagella, 4 pairs, 1, 2, 3, 4, 1, 2, 3, 4. So, they are bilaterally symmetrical on either side, bilaterally symmetrical, and this particular view shows the sucking disc here. This is the nucleus and the sucking disc, and flagella, these are observed. The giardia lamblia, the schematic diagram where the trophozoite, the front view, and trophozoite, the lateral view, and the cyst. The cyst, often you identify the cyst, the stool specimen of steatorrhea cases where the cyst wall is thick, bilayered, and the axonome is seen in the central portion, and 4 nuclei on either side, but tetranucleated cyst is the infective form. Stool examination is a gold standard. It detects cysts and trophozoite. Pus cells never be seen in stool microscopy. In contrary to MBBS, plenty of pus cells are seen, at least 6 to 8 pus cells. But in bacillary dysentery, hundreds of pus cells are seen. The Entero test is a string test, and histopathological examination is also there. This is the string test, endoscopically done, and saline mount and iodine mount of giardia. The antigen detection in stool is called coproantigen detection by ELISA test. The kit is there. Antibody detection by also ELISA and IFA. Cultures selectively in axenic culture, that means one media is prepared for that particular organism, that is called axenic media, and diamond media is the media of choice. Molecular diagnoses are there. The drug of choice is metronidazole for 5 days, and tinidazole is the drug of choice. Furazolidone is given to children, and this much. In case of refractory cases, we treat these cases with this auranofin drug in HIV associated cases. No vaccine is available. Free living amoeba. Free living amoeba means the amoeba, those are present in the environmental conditions. In the environment, they are present in the soil, in the dust, and everywhere. The most importantly, one free living amoeba
is really dangerous is known as Naegleria fowleri. In the oral table, it is asked that name some free living amoeba, and Naegleria fowleri is the most important organism, and the infection starts from swimming pool. This is a swimming pool infection, and the patient usually there is no such medicine. So, in case of CNS infection, even in immunocompetent patient, the patient dies within 48 hours. There is no remedy. So, in case of swimming pool infection, this is really dangerous. The free living amoeba are small, freely living and widely distributed in soil and water. The genera are Naegleria fowleri, Acanthamoeba and Balamuthia. Normally they live as phagotroph in aquatic habitats, opportunistics in human, and they may produce serious infection of the central nervous system CNS and the eye. The contact lens induced ulcer. It is the group of Sarcomastigophora, and order is Amoebida and Naegleria. In the group of Amoebida, there is Acanthamoeba, and in the group of the Naegleria, there is Naegleria fowleri. The nuclei of the free living amoeba are characterized by a large central nucleolus and karyosome. The Naegleria, it has three stages. Importantly, it has three important stages. One is tropozoite, cyst and flagellate. Tropozoite, cyst and flagellate. The tropozoite and amoeboid form shows brisk progressive movement at 21 degrees centigrade by means of rounded pseudopodia, lobopodia. And cyst is the dormant form, thick, smooth, double layered cystoval and flagellate form. This is the tropozoite form of Acanthamoeba, and this is Balamuthia. This is the tropozoite form, and cystic form on either side. This is double layered, outer wrinkle exocyst, and here it is triple layered, tri-layered. Naegleria fowleri, they enter through the olfactory neuroepithelium, causing primary amoebic meningoencephalitis. Naegleria produce PAM, or primary amoebic encephalitis. And on the other hand, Acanthamoeba and Balamuthia, they enter through the lower respiratory tract. So, in case of Naegleria fowleri, they enter through the neuroepithelium, and in case of Acanthamoeba and Balamuthia, they enter through the lower respiratory tract. Naegleria produce PAM, that is primary amoebic meningoencephalitis. This particular word is primary. Directly it can produce amoebic meningoencephalitis. So, it is a free living amoeba, that is why amoebic. Meningoencephalitis, that means it involves meninges as well as the encephalon, the brain matter. Both are involved, and here they enter through the respiratory tract and causing granulomatous amoebic encephalitis known as GAE in individuals with immunocompromised conditions. Here it is immunocompetent patients, and here immunocompromised patients in case of Acanthamoeba and Balamuthia. If you see the cycle is of cyst, then the tropozoite, and another form is flagellated form is usually seen. The infective stage, and this is the diagnostic stage. The infective stage is tropozoite in case of Naegleria, and here cyst and tropozoite only present. There is no flagellated form. The clinical manifestations, the four distinct clinical syndromes are there: primary amoebic meningoencephalitis, Naegleria fowleri, and granulomatous amoebic encephalitis in Acanthamoeba, amoebic keratitis in Acanthamoeba. Naegleria fowleri, the primary amoebic meningoencephalitis, is a short note for you. In MBBS examination, usually there is a short note on PAM,
primary amoebic meningoencephalitis. The geographical distribution some parts of the world usually occurs in otherwise healthy children and young adults. So, this is Naegleria fowleri for healthy person, immunocompetent person. Mode of infection is swimming and sniffing. Inhalation is contaminated with water. So, contaminated water is the causative agents. The swimming pool infection. And onset of symptom is only 2 to 5 days. Within 2 to 5 days, it may involve your meninges. And diagnosis is really difficult. Ultimate death within 2 to 5 days of swimming pool infection. This is really dangerous. And diffuse meningoencephalitis. You see, the meninges as well as encephalon both are affected, and the lesion is diffuse meningoencephalitis. So, in immunocompetent patient, usually children are affected, usually occurs in children from swimming pool, and the onset is only 2 to 5 days of exposure, no treatment. Involvement is diffuse meningoencephalitis, all the features of meningoencephalitis, and death after 2 to 5 days. If not identified earlier, we have only some supportive drug, nothing else. Only we depend on immunity. The patient is immunocompromised, not immunocompromised, the patient is immunocompetent. That is the only hope we have at present. The very early involvement of the olfactory nerves, changes in the taste of smell, an abrupt onset of fever, anorexia, etc., headache and meningismus. The mental status changes in 66%. Patient rapidly progresses to coma and death within 1 week after the onset of illness. From swimming pool, the history of swimming pool is important, and within 1 week, the patient progresses to coma. Only one aged patient with Naegleria CNS has been reported. So, it is not associated with immunocompromised conditions. It usually associated with immunocompetent patients. The pathogenesis, the diffuse meningoencephalitis with hemorrhage and necrosis of brain and tissue, fever, headache, and all those features of encephalitis and meningismus, and disturbance in the sense of smell and taste, and coma and death within 3 to 6 days after infection. Just think about the dangerous Naegleria fowleri. The brain infection. Acanthamoeba, on the other hand, the mode of infection is nose to lower respiratory tract, blood to brain, ulcerated skin and mucosa to blood to brain. Through corneal trauma, acanthamoeba is usually following the contact lens, and exposure to contaminated water of this contact lens is ultimately results this type of infections. Wearing contaminated contact lens. The pathogenesis and clinical features of GAE, acanthamoeba causes single or multiple focal granulomatous space occupying lesions in the brain. Naegleria, meningoencephalitis, and here it is focal, the lesions are focal, granulomatous and space occupying lesions in the brain. Acanthamoeba is producing GAE, headache, nausea, all the features are almost same, but immunocompromised condition is associated with this. The AIDS patient, the disease may be fulminating resembling infection with Naegleria, Acanthamoeba calbertsoni and castelloni, they are usually identified in CSF. Just the picture of your cornea following contaminated contact lens use. We have discussed this thing. Another organism is Balamuthia. It can cause disease in both immunocompetent and immunocompromised hosts. Subacute or chronic granulomatous meningoencephalitis is the most common clinical presentation, resulting in death to 1 week to several months. Important signs are all similar, like those fever, headache, nausea, vomiting, etc., and focal neurological signs. So, how to diagnose this primary amoebic meningoencephalitis? The diagnosis depends on the history
Most importantly, it depends on the history of swimming pool exposure in thermal and stagnant water, history of contact with fresh water, mud or dust. Age of the patient, usually children and young patient. And final diagnosis depends on the detection of and identification of trophozoite of Naegleria in the CSF or biopsied brain tissue. Biopsied brain tissue means almost gone, and Naegleria in CSF is the only identification clue. The CSF specimen of choice, CSF analysis and CSF biochemistry. Biochemistry is non-specific, and raised CSF pressure and all those signs are non-specific. So, only identifications of Naegleria in wet mount shows active directional movement, and trichrome and GMSA and right stains are used to stain the organism in CSF smear, not ordinary gram stain, trichrome, permanent stain that can only identify Naegleria. Direct fluorescent tagged antibody is the most sensitive method, and the method of choice is DFA. Direct fluorescence antibody test is the sheerest test of all. This is the diagnostic test. Serodiagnosis is not at all useful. Culture media is non-nutrient agar, pages saline agar, is almost time consuming procedure, and other culture media, the triptych soy agar and BCYA. The granulomatous amoebic encephalitis, on the other hand, where the G is rarely diagnosed before death, most cases have been diagnosed post-mortemly. Laboratory diagnosis is also parasitic, and microscopy shows in CSF, wet mount and smear in Acanthamoeba and Balamuthia. The trophozoite forms tend with HE. CT scan, often helpful, shows multiple lucent non-enhancing lesions in the cortex of the brain, and focal lesions are common, and through CT guided biopsy is another method of choice. Treatment, although Acanthamoeba keratitis may be treated with antimicrobial agents, but virtually all cases of PAM and GAE have been fatal because there is no effective treatment. So, no treatment following swimming pool infection. If it occurs, ultimately result in death. Amphotericin B is tried intrathecally. Amphotericin B is the drug of choice till date. Miconazole, sulfaxazole, etc. are tried. These are the clinical trials. No effective therapy is available. Acanthamoeba is sensitive to sulfonamides, cotrimazole and polymaxin B. Prevention, there is no vaccine at all. So, avoidance of contact with stagnant or thermal water, optimum temperature, water in optimum temperature should be avoided, and maybe the only method of preventions. Even hyperchlorination of swimming pool water is not protective against Naegleria infection. Chlorine treatment is also not protective. Thank you. And those drugs that can produce uterine relaxation. প্রথমে তাদের জানা দরকার যে why uterine stimulants or uterine contraction is needed. তো কোন কন্ডিশনে uterine contraction দরকার হয়? What are the different condition? Urine retention কেন হবে? Uterine contraction during pregnancy, মানে parturition or during labor to progress the labor, সেটা দরকার হতে পারে। আর কখন দরকার হতে পারে? why PPH? PPH এ কেন দরকার হতে পারে? না হেমারেজ হলে তোর অন্যান্য মাসেলে ব্লিড করলে তো মাসেল কন্ট্রাকশন দেওয়া, মাসেল কন্ট্রাক্টর দেওয়া হয় না। ধর এখানে কেটে গেছে, এটা ডিপ বাইসেপস কাট হয়েছে, সেখান থেকে ব্লিড। অ্যানাটমিক্যাল পজিশন নয়, পজিশন সেটা স্মুথ মাসেল, সেটা আলাদা, বাট অন্যান্য জায়গাতেও তো দেওয়া যেতে পারতো।
মানে মাসেল কন্ট্রাক্টর ইউজ করে মাসেল ব্লিডিং স্টপ করানো যেতে পারতো, তাহলে অন্যান্য জায়গায় কেন ইউজ হয় না, ইউটেরাসে কেন ইউজ হয়? মাসেল ইউটেরাইন স্টিমুল্যান্ট বা ইউটেরাইন myometrial contractor drug কেন, why it is used to stop uterine bleeding after pregnancy, postpartum hemorrhage? সেটা তো কমিউনিটি মেডিসিনে চলে গেল, কমিউনিটি মেডিসিন, ডাক্তারের আউটকাম ভালো, ঠিক আছে, সেটা খুব ভালো জিনিস, কিন্তু কেন, ওয়াই? দে স্পেসিফিক ওরিয়েন্টেশন, মানে স্পেসিফিক মাসেল স্ট্রাকচার যেগুলো রয়েছে, স্পেসিফিক স্ট্রাকচার রয়েছে ইউটেরাসে। ইউটেরাসে কি হয়, যে মাসেলের মধ্যে দিয়ে ব্লাড ভেসেলসগুলো যাচ্ছে, দেয়ার ইজ এ মেশ লাইক স্ট্রাকচার। মাসেলগুলো নট এনলি ফাইবারের মধ্যে এমনি নর্মাল থাকে না, অন্যান্য ফাইবারের মধ্যে থাকে না, ফাইবারসের মধ্যে দিয়ে ব্লাড ভেসেলসগুলো যায়। তার মানে মায়োমেট্রিয়াম যখন কন্ট্রাক্টেড হবে, ব্লাড ভেসেলগুলো এরকম কাট 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 হয়ে যাবে, কনস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যখন ইউটেরাইন মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন হবে, তখন সেখানে ব্লাড ভেসেলগুলো কন্ট্রাকশন হবে, ব্লাড ভেসেলগুলো চেপে দেওয়া হবে। সেই জন্য ইউটেরাইন ব্লিডিং স্টপ করার জন্য ইউটেরাইন কন্ট্রাক্টর এলিমেন্ট বা যে সমস্ত ড্রাগ, দোজ ড্রাগ দ্যাট ক্যান প্রডিউস ইউটেরাইন কন্ট্রাকশন বা মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন, সেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে সেখানে পোস্টপার্টাম হেমারেজে ইউজ করা যেতে পারে, একটা বলি লেবার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবার কিছু ইউটেরাইন কন্ট্রাক্টর ড্রাগ বা এজেন্টের নাম বলতে পারবি? অক্সিটোসিন। অক্সিটোসিন আর কোথায় প্রোডাকশন হয়? অক্সিটোসিন কোথা থেকে সিক্রেটেড হয়? পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস, তাই তো? কোথায় তৈরি হয়? হোয়ার ইট ইজ প্রডিউসড? একটু আগে আগে পরে নিউক্লিয়ার, সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সেখানকার যে পার্ভোসেলুলার আর ম্যাগনোসেলুলার নিউরনসগুলো আছে সেখানে তৈরি হয়, অ্যান্ড ইট ইজ স্টোরড ইন ডিফারেন্ট গ্র্যানিউলস। তো নিউরোহাইপোফাইসিস থেকে আর কি সিক্রেটেড হয় অ্যাপার্ট ফ্রম অক্সিটোসিন? ভ্যাসোপ্রেসিন অন অ্যান্টিডাইউরেটিক হরমোন, ঠিক আছে। এবার অক্সিটোসিন কোথায়, মানে এবার একটা মেইন অ্যাকশন কোথায় থাকে? ইউটেরাসে থাকে, তাই তো? এবার হুইচ ইউটেরাস ইজ মোর সেন্সিটিভ টু অক্সিটোসিন? সেটা সবসময় কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশন অক্সিটোসিন অতটা ভালোভাবে করতে পারে না। ইউটেরাইন মায়োমেট্রিয়াম, হ্যাঁ ইউটেরাসে হয়তো ইউটেরাইন কন্ট্রাকশন, মায়োমেট্রিয়াম ইউটেরাসে কিন্তু সবসময় ভালোভাবে করতে পারে না। মোর লাইকলি ইট ইজ প্রেগনেন্ট ইউটেরাস, নিয়ার টার্ম ইউটেরাস, সেগুলো কিন্তু মোর সেন্সিটিভ টু অক্সিটোসিন নন প্রেগনেন্ট ইউটেরাসের থেকে। অ্যান্ড যত টার্মের দিকে যাবে টুয়ার্ডস মানে অ্যাপ্রক্স 36 উইক 38 উইকস, তখন কিন্তু অক্সিটোসিনের জন্য ইউটেরাইন মায়োমেট্রিয়ামের সেন্সিটিভিটি অনেক বেশি। অ্যান্ড ইট ইজ কীভাবে সেটা হয়? দ্য সেন্সিটিভিটি ইজ এনহ্যান্সড বাই অ্যাকশন অফ দি ইস্ট্রোজেন। সেন্সিটিভিটি অফ ইউটেরাইন মায়োমেট্রিয়াম to oxytocin in increased via estrogen. ইস্ট্রোজেন সেটাকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়? ইস্ট্রোজেন কি করে? নাম্বার অফ রিসেপ্টর ফর দ্য অক্সিটোসিন ইন দ্য ইউটেরাইন মায়োমেট্রিয়াম সেটাকে বাড়িয়ে দেয়। নাম্বারস অফ রিসেপ্টর কোন রিসেপ্টর দিয়ে হবে? জি প্রোটিন কাপল রিসেপ্টর দিয়েই হয়, যেগুলো ক্যালসিয়াম ইনক্রিজ করে ইন্ট্রাসেলুলার। তাহলে কোনগুলো পড়বে? জি কিউ টাইপ যে রিসেপ্টর রয়েছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর, IP3DAG ক্যালসিয়াম ইনক্রিজ ইন দ্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যান্ড দেয়ার ইজ এ কন্ট্রাকশন। আর কোথায় অ্যাফেক্ট করতে পারে? অন্যান্য সিস্টেমের মধ্যে। এবার যেটা হচ্ছে ব্যাপার, কোন পার্টে ইউটেরাসের কোন পার্টে অক্সিটোসিন বেশি কাজ করে বা মোর সেন্সিটিভ, সেটা হচ্ছে ফান্ডাস অফ দ্য ইউটেরাস অ্যান্ড বডি অফ দ্য ইউটেরাস। ফান্ডাস অফ দ্য ইউটেরাস অ্যান্ড বডি অফ দ্য ইউটেরাস ইজ সেন্সিটিভ টু অক্সিটোসিন, ঠিক আছে। লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস অ্যান্ড সার্ভিক্স এরিয়া ইজ নট সেন্সিটিভ টু ইউটেরাইন, সেন্সিটিভ টু অক্সিটোসিন, দ্যাট ইজ নট সেন্সিটিভ টু অক্সিটোসিন, বা সেখানে অতটা কন্ট্রাকশন হয় না। আরেকটা কি হচ্ছে, এরা কি করে? অক্সিটোসিন যদি দেওয়া হয় তাহলে কি করে? ফোর্স অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়, ফোর্স অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়, ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য কন্ট্রাকশন। অ্যান্ড লো ডোজে দিলে কি হবে?
যদি লো ডোজে ইনিশিয়ালি লো ডোজে দেওয়া হয়, যেটা ইন্ডাকশন অফ লেবারের জন্য দেওয়া হয়, ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সির যে কন্ট্রাকশন হচ্ছে, দুটো কন্ট্রাকশনের মধ্যে কমপ্লিট রিল্যাক্সেশন থাকে। Between two contraction there is a complete relaxation of the uterine myometrium. So relaxation why it is helpful, why the relaxation is important for pregnant uterus but near term uterus. স্পেসিংটা কেন, why the relaxation টা why it is important, ডাইলেটেশন সেটা অন্য ব্যাপার। ফিটাসের মুভমেন্ট ঠিক না, হার্টে ব্লাড সাপ্লাই কখন হয়, হার্টের যে মায়োকার্ডিয়াম থাকে, মায়োকার্ডিয়ামের ব্লাড সাপ্লাই হোয়েন ইট রিসিভস ইটস ওন ব্লাড সাপ্লাই, সিস্টোল না ডায়াস্টোল। এখানেও তাই, যখন কন্ট্রাকশন হবে তখন তো এটা কোথা দিয়ে যায়, হাউ ফিটাস টেক্স ইস নিউট্রিয়েন্ট ফ্রম প্লাসেন্টা থেকে নেয়, তো সেটা ইউটেরাসের থেকে। তাই যখন কন্ট্রাকশন হবে তখন সেখানে যে নিউট্রিয়েন্ট থাকবে সেটা কম্প্রোমাইজ থাকবে, কম থাকবে। কিন্তু যখন হয়ে যাবে, যখন রিল্যাক্স হবে, তখন কিন্তু নিউট্রিয়েন্টস রিসিভিং ক্যাপাসিটিটা কন্ট্রাকশন ফেজের থেকে বেশি থাকে। তাহলে দ্যাট ইজ ওয়াই দ্য কমপ্লিট রিল্যাক্সেশন ইজ ইম্পর্টেন্ট বিটুইন টু কন্ট্রাকশন। ঠিক আছে, এটা অক্সিটোসিনে খুব ভালো হয়। আর অক্সিটোসিন কিভাবে দেওয়া হয়, অক্সিটোসিন প্রথমত কোথায়, এবার জেনারেলি এটা কি, ইট ইজ এ পেপটাইড স্ট্রাকচার, ইট কন্টেন্স 9 অ্যামাইনো অ্যাসিড, নোনা পেপটাইড। ঠিক আছে, ইট কন্টেন্স 9 অ্যামাইনো অ্যাসিডস। এবং ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন, দ্যাট অলসো কন্টেন্স দ্য 9 অ্যামাইনো অ্যাসিড। তাহলে নিউরোহাইপোফাইসিস থেকে যে দুটো হরমোন সিক্রেটেড হয়, একটা অক্সিটোসিন অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন, দে আর বোথ নোনা পেপটাইড আর দে বোথ কন্টেইন দ্য 9 অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, এবার যেহেতু পেপটাইড স্ট্রাকচার, সেই জন্য ইট ক্যান নট বি গিভেন ওরালি দিলে কি হবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিসে ডেস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে সেই জন্য ইট ইজ অলওয়েজ গিভেন ইন পারেন্টেরাল রুট। কোন আইভি রুটে দেওয়া যেতে পারে, IM রুটে দেওয়া যেতে পারে, অথবা ইন্ট্রান্যাসালিও মাঝে মাঝে দেওয়া হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সেটা আদার ক্লিনিক্যাল সিনারিওতে, ডিফারেন্ট ক্লিনিক্যাল সিনারিও সেরকম দেওয়া হয়। তাহলে এদের প্লাজমা হাফ লাইফটা যদি IVIM দেওয়া হয় খুব শর্ট লাইফ থাকে, প্যারেন্টেরালি দেওয়া হলেও খুব শর্ট থাকে। এদের প্লাজমা হাফ লাইফ অ্যাপ্রক্সিমেটলি 6 to 12 মিনিট। ঠিক আছে, খুব শর্ট হাফ লাইফ। আর আরেকটা কি জিনিস আছে, আর নিয়ার টার্ম ইউটেরাস যেগুলো থাকে, বা অ্যারাউন্ড 36 উইক প্রেগনেন্ট ইউটেরাস, সেই সমস্ত জায়গা থেকে কি হয়, প্লাসেন্টা থেকে অক্সিটোসিনেজ মানে অক্সিটোসিন ডিগ্রেডিং এনজাইম একটা সিক্রেটেড হয়, দ্যাট ডিগ্রেড দ্য অক্সিটোসিন মোর র্যাপিডলি। তাহলে যেটা 6 to 12 মিনিট যেটা থাকছে, সেটা কিন্তু আরও র্যাপিডলি ডিগ্রেড হতে পারে নিয়ার টার্ম। যখন আমরা অক্সিটোসিন ইন্ডাকশন অফ লেবারের জন্য ইউজ করছি, তখন কিন্তু এর এফেক্টিভ প্লাজমা হাফ লাইফ মেবি লেস দ্যান 6 to 12 মিনিটস, 6 to 12 মিনিটসের থেকেও কম হতে পারে। ঠিক আছে, বিকজ অফ সিক্রেশন অফ অক্সিটোসিনেস ফ্রম দ্য প্লাজেন্টা। এবার কোথায় ইউজ করা হয়, একটা বলছি ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার কখন দরকার হতে পারে, ইন্ডাকশন অফ লেবার আর্টিফিশিয়াল ইন্ডাকশন কখন দরকার হতে পারে, ডিফারেন্ট সিনারিওতে দরকার হতে পারে। সেটা গাইনোকোলজির প্রশ্ন, যে এটা একটা পোস্ট ম্যাচিউরিটি হতে পারে, ডায়াবেটিক মাদার থাকতে পারে, তাদের ক্ষেত্রে অনেক সময় প্রিম্যাচিওরলি তো আমরা প্রিভেন্ট করবো, প্রিম্যাচিওর যদি হয়, প্রিম্যাচিওরলি তো আমরা করতে চাই না, আমাদের তো টার্গেট থাকবে নিয়ার টার্মের দিকে নিয়ে যাওয়া, তাই তো। তাহলে এখানে সেটা নয়। তাহলে আর কি হতে পারে, যখন হচ্ছে ফিটাল ডেথ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু সময় দরকার হতে পারে। ফিটাল ডেথ হয়ে গেছে, তখন ইউট্রাইন কন্ট্রাকশন অনেক সময় হয় না, তখন দরকার হতে পারে। ডিফারেন্ট সিচুয়েশন, ঠিক আছে, টক্সেমিয়া অফ প্রেগনেন্সি আছে, ঠিক আছে, ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে, এই সমস্ত। এবার কিছু কিছু প্রি রিকুইজিট ক্রাইটেরিয়া আছে, দ্যাট সেগুলো আগে দেখে নিতে হবে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে কিনা বিফোর গিভিং অক্সিটোসিন টু এ ইন্ডিভিজুয়াল। তাহলে কি কি সেগুলো দেখতে হবে, যে কিছু ম্যাটারনাল ফ্যাক্টর দেখতে হবে, কিছু ফিটাল ফ্যাক্টর দেখতে হবে, কিছু বোথ ফ্যাক্টর দেখতে হবে।
ম্যাটার্নাল ফ্যাক্টরে কি কি দেখা যেতে পারে? ম্যাটার্নাল ফ্যাক্টরে দেখতে হবে যে আগে কোনো সিজারিয়ান কোনো স্কার আছে কিনা, ইউটেরাইন স্কার, কোনো অপারেশন হয়েছিল কিনা। স্কার থাকলে সেই জায়গাটা কি ডেফিসিয়েন্ট, স্ট্রেংথটা ডেফিসিয়েন্ট থাকে, সেই জন্য যখন কন্ট্রাকশন হবে সেই জায়গাটা রাপচার করতে পারে, হতে পারে। সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে না, ফিটাল হেড আর যেখান দিয়ে বার্থ ক্যানাল দিয়ে যাবে সেখানকার যদি ডিসপ্রপোর্শন থাকে, তাহলে যদি সেখানে ইনসাফিসিয়েন্ট স্পেস থাকে ফিটাসের জন্য বার্থ ক্যানাল দিয়ে পাস করার জন্য, তাহলে কিন্তু কন্ট্রাকশানে কী হবে, ম্যাটার্নাল ইনজুরি হতে পারে, ফিটাল ইনজুরিও হতে পারে, সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় হয় যে কন্ট্রাকশন মানে ওভার, আরেকটা কী হয় যে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন একটা হতে পারে, ইউটেরাইন স্কার যেত, আর একটা হচ্ছে যে প্লাজেন্টা বলছি যে প্লাজেন্টার কিছু কন্ডিশন আছে যে প্লাজেন্টা প্রিভিয়া আছে কিনা। প্লাজেন্টা জেনারেলি হয় ফান্ডাস বা বডির কাছাকাছি থাকে, ফান্ডাস ইউটেরাইন ফান্ডাসে থাকে অথবা বডিতে থাকে, কিন্তু যদি প্লাজেন্টা যদি লো লাইং হয় তাহলে ফিটাল ডিসেন্ট যখন হচ্ছে ফিটাল ডিসেন্ট যখন হচ্ছে তখন কন্ট্রাকশনের জন্য কিন্তু ফিটাস নিজেই প্লাজেন্টাকে সাপ্রেস করতে পারে, প্লাস কন্ট্রাকশন সব মিলে প্লাজেন্টা সাপ্রেস করলে কি হবে, ফিটাল নিউট্রিয়েন্ট যেটা গেইন করছিল সেগুলো ডেফিসিয়েন্ট হবে, সেখানে ফিটাল ডিস্ট্রেস হতে পারে। আরেকটা কি হতে পারে, ফিটাল যদি আগের থেকেই ডিস্ট্রেসে থাকে। ফিটাল ডিস্ট্রেস কীভাবে দেখা হয় সেটা জেনারেলি ফিটাল হার্ট রেট, হ্যাঁ হয়তো ফিটাসের হার্ট রেট দেখা হয় যে একটা সার্টেন এই সময় হার্ট রেট কীরকম আছে সেটা দেখা হয়। যদি ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে এখানে ধরে নেওয়া হয় যে ডিস্ট্রেস আছে, এটা একটা খুব কমন মার্কার। এছাড়া অন্যান্য মার্কারও ইউজ করা হয়, সেগুলো ডিটেলসে গাইনি, ঠিক আছে। এবার ফিটাল ডিস্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু অক্সিটোসিন দেওয়ার ক্ষেত্রে বাধা থাকে, কারণ ইউটেরাইন কন্ট্রাকশন সেখানে প্লাজেন্টাল ইনসাফিসিয়েন্সি, প্লাজেন্টা থেকে ফিটাসে কিন্তু নিউট্রিয়েন্ট কম আসার সম্ভাবনা বেশি, তাহলে ফিটাসকে কিন্তু আরও ডেফিসিটের দিকে নিয়ে চলে যেতে পারে, বা ফিটাল ইনসাফিসিয়েন্সি বা ফিটাল যে নিউট্রিয়েন্টগুলো পাচ্ছিল সেখানে কিন্তু আরও ডেপ্রাইভড হতে পারে। তাহলে এই ব্যাপারগুলো দেখতে হবে যে এই ব্যাপারগুলো থাকলে কিন্তু তখন অক্সিটোসিন দেওয়া যাবে না। জেনারেলি কীরকম দেওয়া হয়, 5 ইন্টারন্যাশনাল ইউনিট পার 500 ml দেওয়া হয়। তাহলে স্ট্রেংথ কত হবে, জেনারেলি কত আসবে, 10 মিলি ইউনিট পার ml আসবে। জেনারেলি 0.2 থেকে 2 ml পার মিনিট হিসাবে দেওয়া হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। টাইট্রেট করা হয়, ট্যাপার করা হয়। এবার ইন্ডাকশন অফ লেবারের জন্য ইউজ করা হতে পারে। আর কোথায় ইউজ করা হয়, তাহলে তোমরা বললি পোস্টপার্টাম হেমারেজের জন্য ইউজ করা হয়। পোস্টপার্টাম হেমারেজে ইউটেরাইন কন্ট্রাকশন ক্যান লিড টু, যে বললাম স্পেশাল স্ট্রাকচারের জন্য, মেশ লাইক স্ট্রাকচারের জন্য মাসেল যখন কন্ট্রাকশন হবে এরা ব্লাড ভেসেলগুলোকে চেপে দেয়, ফোর্সফুলি চেপে দেয়, তাহলে ব্লিডিং স্টপ হতে পারে, ঠিক আছে। আরেকটা কোথায় ইউজ করা যেতে পারে, যে ব্রেস্ট এনগরমেন্ট। পোস্টপার্টামের ক্ষেত্রে ব্রেস্ট এনগরমেন্ট হলে যখন তার সাকলিং রিফ্লেক্স আসছে না ঠিকঠাক করে, অক্সিটোসিন যদি সিক্রেটেড না হয় তাহলে কি হয়, মায়োপিথিলিয়াল সেলের কন্ট্রাকশন হয় না, ঠিক আছে। অক্সিটোসিন ক্যান লিড বা ক্যান কন্ট্রাক্ট দ্য মায়োপিথিলিয়াল সেল ইন দ্য ব্রেস্ট। আর মায়োপিথিলিয়াল সেল কন্ট্রাক্ট হলে কি হবে, ইট ইজেক্টস দ্য মিল্ক ইনটু বিগার সাইনোসয়েডস সো দ্যাট ইনফ্যান্ট অর নিউবর্ন ক্যান গেট দেয়ার নিউট্রিয়েন্টস, ঠিক আছে। তাহলে সেখানে ব্রেস্ট এনগরমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেওয়া হয়, ঠিক আছে। ব্রেস্টে তখন অক্সিটোসিন ইন্ট্রানাসালি অ্যাপ্লাই করা হয়। তাহলে ইন্ডাকশন অফ লেবারে দেওয়া যেতে পারে, পোস্টপার্টাম হেমারেজে দেওয়া যেতে পারে, ব্রেস্ট এনগরমেন্টের ক্ষেত্রেও অনেক দেওয়া হয় অনেক সময় অক্সিটোসিন। এবার অক্সিটোসিনের অন্যান্য এফেক্টের মধ্যে কি আছে, একটা অক্সিটোসিন যদি মানে বেশি ডোজে দেওয়া হয়ে যায় তাহলে কি হতে পারে, কন্ট্রাকশন ভায়োলেন্ট হতে পারে। কন্ট্রাকশন ভায়োলেন্ট হলে সেক্ষেত্রে কী হলে সার্ভাইকাল টিয়ার হতে পারে বা ইউটেরাইন রাপচার হতে পারে, ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল ইঞ্জুরি হতে পারে। আরেকটা যে এটা হাই ডোজে অনেকটা কিসের মতো অ্যাকশন আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের মতো অ্যাকশানস রয়েছে। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের মেন কাজ কি, ওয়াটার কনজারভেশন করা, ডাইউরেসিস কমানো, তাই তো। তার মানে বডিতে ওয়াটার ভলিউমটা বাড়ানো, বডির ওয়াটার কন্টেন্টটা বাড়ানো, হ্যাঁ। এবার সেটা রিটেনশন করবে, তাহলে এরও কিন্তু হাই ডোজে অনেকটা ওয়াটার রিটেনশন টাইপ ফিচার আছে। কিডনির উপরে এই এফেক্টটা অক্সিটোসিনের আছে। তাহলে যাদের ক্ষেত্রে কিডনি ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ বা কোনো রকম কিডনি কম্প্রোমাইজড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অক্সিটোসিন দিলে দেয়ার ইজ এ চান্স অফ ওয়াটার ইনটক্সিকেশন, ঠিক আছে। ওয়াটার ইনটক্সিকেশন কী হবে, যে সমস্ত আমাদের
বডিতে ইলেকট্রোলাইটসগুলো আছে সেগুলো ডাইলুশন হতে পারে। ডাইলুশন হলে হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, এনিথিং ক্যান হ্যাপেন। তাহলে সেইখানে ওয়াটার ইনটক্সিকেশনের একটা চান্স থেকে যেতে পারে। আরেকটা কি হয়, ইউটেরাইন ইনার্শিয়া হয়, যেটা হচ্ছে যেটার জন্য অনেক সময় অক্সিটোসিন ইউজ করা হয় ইন্ডাকশন অফ লেবার, তার এটা একটা। আর এটা ইউটেরাইন ইনার্শিয়া মানে পেশেন্ট আন্ডারওয়েন্ট লেবারের মধ্যে চলে গেছে, লেবার পেন স্টার্ট হয়ে গেছে বা ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হয়ে গেছে, কিন্তু সেটা প্রেডিক্টেবল ওয়েতে যাচ্ছে না। প্রেডিক্টেবল ওয়েতে মানে অনেক স্লো হচ্ছে বা অনেক লেনদেন হচ্ছে, ঠিক আছে, অনেক দেরিতে কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তখন অনেক সময় এই ইউটেরাইন এই ইয়েটা কাটানোর জন্য, সেটাকে আরেকটু হ্যাস্টেন করার জন্য, আর একটু তাড়াতাড়ি করানোর জন্য, লেবারটা প্রসিড করানোর জন্য অনেক সময় অক্সিটোসিন ইউজ করা হয়। তাহলে কী কী কন্ডিশনে ইউজ করা যেতে পারে, একটা ইন্ডাকশন অফ লেবার, একটা ইউটেরাইন ইনার্শিয়া মানে লেবারটা প্রোগ্রেস করানোর জন্য, একটা হচ্ছে ব্রেস্ট এনগর্নমেন্ট, আর একটা হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ। আরেকটা দেখবি ছোট করে বইয়ে লেখা আছে ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি টেস্ট করার জন্য অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্ট, সেটা এখন করা হয় না, সেটা রিস্কি টু একটা। সেকেন্ড আরেকটা ড্রাগ, যে ড্রাগ হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন করে, দ্যাট ইজ দ্য আর্গোমেট্রিন। যে আর্গট অ্যালকোলয়েডসের মধ্যে অনলি দুটো ড্রাগ ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন। তবে এখন মিথাইল আর্গোমেট্রিনই বেশি ইউজ করা হয়, বিকজ ইট ইজ 1.5 times more potent than argometrin itself. আর্গোমেট্রিনের থেকে মিথাইল আর্গোমেট্রিন 1.5 times more potent, ঠিক আছে, সেই জন্য মিথাইল আর্গোমেট্রিন ইউজ করার সুবিধা আমাদের। এবার মিথাইল আর্গোমেট্রিনে এটা এফেক্টটা যেটা হয়, এটা যদি আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন, এটা তো আর্গট অ্যালকালয়েড, এটা নট অনলি শুধুমাত্র যে কোথায় কাজ করে, কোন রিসেপ্টার্সের ওপর, হুইচ রিসেপ্টার্স, কোন রিসেপ্টারের ওপর এগুলো কাজ করে। আর্গট অ্যালকালয়েড সেরোটোনিন রিসেপ্টর, 5-HT2 রিসেপ্টর, শুধু নট অনলি 5-HT2 রিসেপ্টর, তার সাথে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে, আবার অনেক সময় ডোপামিন রিসেপ্টরও থাকে, ঠিক আছে। এইগুলো রিসেপ্টরের উপর মাল্টিপল অ্যাকশন, অ্যান্ড ইট ইজ নট দ্য এ পিওর অ্যাগনিস্ট। পিওর অ্যাগনিস্ট এটা নয়, এটা মাঝে মাঝে পার্শিয়াল অ্যাগনিস্ট হিসেবে বেশি কাজ করে, পার্শিয়াল অ্যাগনিস্ট, ঠিক আছে। এবার ইউটেরাইন অ্যাকশন যেটা ক্যারিড ওভার হয়, সেটা ধরে নেওয়া হয় পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাকশন ওভার দ্য 5-HT2 রিসেপ্টর অর সেরোটোনিন টাইপ 2 রিসেপ্টর অ্যান্ড আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, ধরে নেওয়া হয় এই দুটোর উপরে বেশ করে এর অ্যাকশনটা ক্যারিড আউট হয়। অ্যান্ড ইট ইজ নট এ পিওর অ্যাগনিস্ট, ইট ইজ এ পার্শিয়াল অ্যাগনিস্ট, ঠিক আছে, টু দিস রিসেপ্টার্স। তাহলে এবার এর যেটা ব্যাপার, যে অক্সিটোসিনে কি হচ্ছিল, অক্সিটোসিনে কোন জায়গাটা কন্ট্রাক্ট হচ্ছিল ইউটেরাসে, ফান্ডাস অ্যান্ড বডি, ঠিক আছে। লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস ইজ নট কন্ট্রাক্টেড বাই দ্য অক্সিটোসিন। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, যে আর্গট অ্যালকালয়েডস, স্পেসিফিক্যালি আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন, ইট ক্যান কন্ট্রাক্ট দ্য হোল ইউটেরাস, লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাসও কন্ট্রাক্ট করে। এর আগেরটা কি করছিল, ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য কন্ট্রাকশন বাড়াচ্ছিল, ফোর্স ফ্রিকোয়েন্সি। এটা কি করছে, ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সিও বাড়াচ্ছে, তার সাথে সাথে বেজাল টোনটাও বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তার মানে এটা কি হয়, ফোর্স ফ্রিকোয়েন্সি আর এটা ডিউরেশনটাও বাড়িয়ে দেয়, অনেকক্ষণ ধরে কন্ট্রাকশন হবে। এর আগেটা ছিল ফোর্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এটা ফোর্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন। তার মানে এটা যদি ডোজ বাড়ানো যায়, ডোজ এসক্যালেট করা যায়, তাহলে অনেক সময় লিডস টু ইউটেরাইন কন্ট্রাকচার, একটা কন্ট্রাক্টেড ফেজের মধ্যে এটা থেকে যেতে পারে। এবং সেটা ঠিক এই কারণেই এটা কিন্তু ইন্ডাকশন অফ লেবারের জন্য ইউজ করা হয় না। আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন ইজ নট ইউজড ফর দ্য ইন্ডাকশন অফ লেবার, বিকজ অফ একটা ফুল ইউটেরাসকে কন্ট্রাক্ট করছে, সেটা একটা ব্যাপার, আর একটা ফোর্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য কন্ট্রাকশনটা বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড ইট ক্যান লিড টু কন্ট্রাকচার। আর এটা যেটা হয় বেজাল টোন, যদি একটু হাই ডোজে ইউজ করা হয় তাহলে বেজাল টোনটাও বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে সেটা কি, তাহলে যদি অনেকক্ষণ ধরে কন্ট্রাক্টেড ফেজে থাকে, তাহলে ইউটেরাস যে প্লাসেন্টা দিয়ে যে নিউট্রিয়েন্টসগুলো পাচ্ছিল সেখানে ডেফিসিট থাকে, সেটা একটা প্রবলেম তৈরি হবে। সেই জন্যই কিন্তু এটা আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন ইজ নট ইউজড অ্যাজ অ্যান এজেন্ট ফর ইন্ডাকশন অফ লেবার, বা লেবারের সময় কিন্তু এটা ইউজ করা যায় না, লেবারের সময় এই কারণে ইউজ করা যায় না, ঠিক আছে। যে অ্যাক্টিভ লেবারের, এবার অ্যাক্টিভ লেবারের স্টেজ আছে, সেইখানে ইউজ করা যায় টু প্রিভেন্ট দ্য পিপিএইচ, সেটা আলাদা। কিন্তু ডেলিভারি প্রোপাগেট করার জন্য বা পার্টিউরেশনের জন্য এটা কিন্তু ইউজ করা যায় না। এবার
সেরোটোনিন কি করে? সেরোটোনিন ব্লাড ভেসেল কি করে? কনস্ট্রিকশন করে না ডাইলেট করে? কনস্ট্রিকশন করে। এবার এটা যার জন্য বেশি ডোজে গেলে হাইপার টেনশন হতে পারে, যার জন্য দেখবি আর্গট অ্যালকালয়েডস এর একটা আছে যে ইট ক্যান লিড টু গ্যাংগ্রিন, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া করতে পারে। সেটা কে কারণে? কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। এবার এই কারণেই সেটা সেম, এটা ভ্যাসো কনস্ট্রিকশন করে, ইট ক্যান লিড টু সাম এক্সটেন্ট হাইপার টেনশন। তাহলে হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। আর এটার অ্যাকশন মোটামুটি থাকে 1 to 2 আওয়ার, টি-হাফ 1 to 2 আওয়ার, অ্যান্ড ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 3 to 4 আওয়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না ইউজ করা যাবে না। যেখানে আর্গট অ্যালকালয়েডস এর বারণ আছে সেখানে সেই সমস্ত যদি প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড কোনো ইন্ডিভিজুয়ালে থাকে তাহলে সেখানে আমরা ইউজ করতে পারবো না। যে জন্য ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। আর কোথায় কোথায় কন্ট্রাইন্ডিকেটেড থাকবে? হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড থাকবে, মানে ধরে নেয় ভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেখানে কনস্ট্রিকশন লিড টু, হ্যাঁ। তারপরে হচ্ছে যেখানে সেপসিস থাকবে, সেপসিসের ক্ষেত্রে ইট ক্যান লিড টু গ্যাংগ্রিন, ঠিক আছে, সেখানে ইউজ করা যাবে না। অ্যান্ড এটা মেটাবলাইজ হয় কোথায়? কিডনিতে, অ্যান্ড এক্সক্রিটেড ভায়া দ্য ইউরিন, ঠিক আছে। তাহলে যাদের ক্ষেত্রে কিডনি ডিজিজ থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। সিকেটি পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। অ্যান্ড ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি অ্যান্ড বিফোর দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার। থার্ড স্টেজ অফ দ্য লিভার যখন হেড ডেলিভারি হয়ে যায়, আমার অ্যাব্রাপ্টলি মনে পড়ছে, স্পেসিফিক্যালি মনে পড়ছে না, হেড ডেলিভারি হয়ে গেল মানে কিন্তু ডেলিভারি অনেকটা হয়ে গেল, তখন টু প্রিভেন্ট দ্য পিপিএইচ অর রিডিউস দ্য অ্যামাউন্ট অফ পোস্টপার্টাম হেমারেজ, তখন কিন্তু আমরা আর্গোমেট্রিন অর মিথাইল আর্গোমেট্রিন ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এই জন্য ইউজ করা হয় না। তাহলে একটা এর ইউজ কোথায় হবে? একটা পোস্টপার্টাম হেমারেজে, আরেকটা হয় পোস্ট ডেলিভারি, আফটার ডেলিভারি, যেটা হয় ইউটেরাইন অ্যাটনি হয়। ইউটেরাস তখন আর কন্ট্রাক্ট করতে পারে না, এটা রিল্যাক্স স্টেজে থাকে। বিশেষ করে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অ্যান্ড সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বেশি হয়। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অ্যান্ড সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ইউটেরাইন অ্যাটনি বেশি হয়। দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপিং ইউটেরাইন অ্যাটনি আফটার দ্য সিজারিয়ান সেকশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি লাইক ফরসেপস ডেলিভারি। তাহলে সেখানে কিন্তু তাদের পোস্টপার্টাম হেমারেজের চান্সও বেশি। ইউটেরাইন অ্যাটনি কন্ট্রাকশন না হলে কিন্তু যেখান থেকে প্লাজেন্টা সেপারেটেড হয়েছে সেখান থেকে ব্লিড করতে থাকবে, ব্লিডিং পয়েন্টস থাকবে, ব্লিড করতে থাকবে, ঠিক আছে। সেইটাকে কাউন্টার করার জন্য মিথাইল আর্গোমেট্রিন বা আর্গোমেট্রিন ইউজ করা হয় টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ পিপিএইচ। আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাইন ইনভলিউশন কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে কম হয়। ইউটেরাইন ইনভলিউশন মানে কি? ইউটেরাস প্রেগনেন্ট স্টেটে যে অবস্থায় ছিল তার থেকে প্রিভিয়াস স্টেট, নন প্রেগনেন্ট স্টেটে যেরকম থাকবে সেই রকম অবস্থায় ফিরে যাওয়া, ইনভলিউশন হয়। এই ইনভলিউশনটাকে হ্যাস্টেন করার জন্য, তাড়াতাড়ি করার জন্য কিন্তু অনেক সময় আমাদের আর্গোমেট্রিন অ্যান্ড মিথাইল আর্গোমেট্রিন ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। এবার সেটা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, পার্টিকুলার কিছু পেশেন্টদের ক্ষেত্রে এইগুলো কিন্তু দেখা যায় বেশি। বিশেষ করে গ্র্যান্ড মাল্টিপ্যারা, যাদের ক্ষেত্রে অনেকগুলো মাল্টিপল প্রেগনেন্সির হিস্ট্রি রয়েছে, প্রিভিয়াসলি অনেকগুলো প্রেগনেন্সির হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাইন এই অ্যাটনি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। ইউটেরাইন অ্যাটনি বা ইউটেরাইন ইনভলিউশন লেস লাইক, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই ড্রাগ ইউজ করা হয়। এবার অ্যাজ ইট ইজ এ D2 অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট যদিও, তাহলে এটা অনেক সময় ইউজ করলে কি হতে পারে? ইট ক্যান রিডিউসেস দ্য প্রোল্যাকটিন কন্টেন্ট ইন দ্য ব্লাড। তাহলে পোস্টপার্টামে কী হয়? পোস্টপার্টামের ক্ষেত্রে কী হবে? পোস্টপার্টাম ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে তাহলে কী হবে? তাদের ক্ষেত্রে ল্যাকটেশনটা কিন্তু হ্যাম্পার্ড হতে পারে। তাহলে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। দিস আর দ্য ড্রাগস। আর কি কি ড্রাগ আছে যেগুলো ইউটেরাইন? মিসোপ্রোস্টল, হ্যাঁ মিসোপ্রোস্টল তো অ্যানালগ, PGE1 অ্যানালগ। আর কোন কোন ড্রাগ আছে যেগুলো ইউটেরাইন স্টিমুল্যান্ট হিসেবে ইউজ করা হয়? যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ, PGF2 আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যান্ড 15 মিথাইল PGF2 আলফা, 15 মিথাইল PGF2 আলফা। এই ড্রাগগুলো কিন্তু ইউটেরাইন স্টিমুল্যান্ট হিসাবে ইউজ করা হয়। এর কোথায় কোথায় ইউজ করা হয়? মানে প্রথমত কোন রিসেপ্টরের উপর কাজ করে? স্পেসিফিক কিছু রিসেপ্টরস রয়েছে, সেই রিসেপ্টরের উপর কাজ করলে কন্ট্রাকশন তৈরি হয়। যেমন PGE1, মানে PGE1 আর PGE প্রোস্টাগ্ল্যান্ডিন E এর যে রিসেপ্টর, EP1 রিসেপ্টর, প্রোস্টানয়েড EP1 রিসেপ্টর, প্রোস্টানয়েড E1 রিসেপ্টর, EP1 আর কি রিসেপ্টর? FP, প্রোস্টাগ্ল্যান্ডিন F এর যে রিসেপ্টর থাকবে FP রিসেপ্টর, অ্যান্ড থ্রম্বক্সিন A2 যে রিসেপ্টর TP রিসেপ্টর, থ্রম্বক্সিন A2 TXA2 রিসেপ্টর TP রিসেপ্টর। দিস আর দ্য কন্ট্রাক্টাইল রেসপন্স তৈরি করে ইউটেরাসে। তাহলে EP1
FP and thromboxane A2 receptor, TP receptor. P for prostanoid আর এগুলো টাইপ অফ যে ইয়েগুলো তৈরি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে সেগুলোর নাম P1, FP and TP. These are the contractile responsible for contractile response in the uterus. ঠিক আছে, এবার PGF2 আলফা, এবার যেটা বললে মিসোপ্রোস্টল কি অ্যানালগ? মিসোপ্রোস্টল হচ্ছে PGE1 অ্যানালগ, E1 এস্টার আর কি, মিথাইল এস্টার। PGE2 কি আছে? PGE2 নাম হচ্ছে ডাইনোপ্রোস্টন, আর PGF2 আলফা ডাইনোপ্রস্ট and 15 methyl PGF2 alpha carbaprost. These are the drugs. তাহলে এই ডাইনোপ্রোস্টন অ্যান্ড ডাইনোপ্রস্ট, এই যে PGF2 আলফা অ্যান্ড PGE2, এই দুটো কম্বিনেশন মিড টার্ম অ্যাবর্শনে ইউজ করা হয়। মিজোপ্রোস্টল কোথায় ইউজ করা হয়? মিজোপ্রোস্টল along with mifepristone. These are used as an abortifacient agent, MTP, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি কতদিন পর্যন্ত করানো যায়? 20 weeks। হ্যাঁ, যখন খুশি করা যায় না, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। 20 উইক্সের ওপরে গেলে তখন কোর্টের অর্ডার লাগে, কিন্তু কোর্টও সবসময় সম্মত হয় যে তা কিন্তু নয়। ঠিক আছে, 100টা অ্যাপিল করলে সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখা হয়, তারপরে সেটা কতটা থ্রেট তৈরি করতে পারে, সোশ্যাল ট্যাবু তৈরি করতে পারে, তার উপরে বিচার করা হয়। সুতরাং এরকম 20 উইক্স মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি 20 উইক্স। এর মধ্যে মিজোপ্রোস্টল অ্যালং উইথ মিফেপ্রিস্টোন কতদিন পর্যন্ত দেওয়া যায় জানিস? কতদিন পর্যন্ত মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে ইউজ করা যেতে পারে? up to 7 to 8 weeks. Misoprostol along with mifepristone, that is up to 8 weeks পর্যন্ত, 7 to 8 weeks পর্যন্ত ইউজ করা যায়। তারপরে যেটা হয়ে যায় সেটা হচ্ছে মিড টার্ম অ্যাবর্শন। মিড টার্ম অ্যাবর্শনের জন্য তখন হচ্ছে কার্বাপ্রস্ট, ডাইনোপ্রোস্টন উইথ PGE2 সাথে আইদার অক্সিটোসিন, আর PGE2 সাথে অথবা PGF2 আলফা। ঠিক আছে, 15 মিথাইল PGF2 আলফা, এগুলো ইউজ করা হয় মিড টার্ম অ্যাবর্শনের জন্য, সেগুলো কিন্তু আলাদা। মিজোপ্রোস্টল মিফেপ্রিস্টোন কিন্তু এই কম্বিনেশনটা আপ টু 7 to 8 উইক্স পর্যন্ত ইউজ করা যায়, তারপরে বাকিটা। ঠিক আছে, PGE2 সাথে PGF2 আলফা অথবা PGE2 সাথে অক্সিটোসিন ইউজ করা হয়। ঠিক আছে, মিড টার্ম অ্যাবর্শন। আরেকটা ইন্ডাকশন অফ লেবারের জন্য বলা হয়, মানে থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি করা হয় না। PGE2 অ্যানালগ খুব একটা ইউজ করা হয় না, মানে ডাইনোপ্রোস্টন কিন্তু ইউজ করা হয় না, মানে প্র্যাকটিক্যালি বলছি, কিন্তু বইয়ে লেখা আছে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার এরপরে আরেকটা কি হয়েছে, পোস্টপার্টাম হেমারেজের জন্য আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কার্বাপ্রস্ট ইউজ করা হয়। 15 মিথাইল PGF2 আলফা ইজ ওয়ান অফ ফার্স্ট চয়েস, মানে ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে পোস্টপার্টাম হেমারেজের জন্য কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে PGF2 আলফা, 15 মিথাইল PGF2 আলফা আর কার্বাপ্রস্ট ইজ ইউজড। আর কোথায় ইউজ করা যায়? আরেকটা ইউজ করা হয় লো ডোজে, যদি PGE2 অ্যানালগ ইউজ করা হয় সার্ভাইকাল রাইপেনিং। ঠিক আছে, সার্ভাইকাল রাইপেনিংয়ের জন্য ডেলিভারি, মানে টু হেল্প পার্টিউরেশন, তখন কিন্তু সার্ভাইকাল রাইপেনিং জন্য সফেনিং অফ দি সার্ভিক্সের জন্য ইউজ করা হয়, সফেনিং অফ দি সার্ভিক্স, তার জন্য PGE2 অ্যানালগ লো ডোজে ইউজ করা হয়। যে ডোজে, হ্যাঁ, হস্টাইল ইউটেরাইন মানে অনেক সময় হচ্ছে না সার্ভাইকাল, তখন সার্ভাইকাল রাইপেনিং এর জন্য বা সফেনিং অফ দি সার্ভিক্স প্রমোট করার জন্য কিন্তু PGE2 অ্যানালগ মানে ডাইনোপ্রোস্টন কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল ইউটেরাইন স্টিমুল্যান্টস, যে দোজ ড্রাগ দ্যাট ক্যান প্রডিউস ইউটেরাইন কন্ট্রাকশন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ইউটেরাইন রিল্যাক্সেশন। ইউটেরাইন রিল্যাক্সেশন কখন দরকার হতে পারে? ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? ইউটেরাইন রিল্যাক্সেশন কখন দরকার হতে পারে? প্রিম্যাচিওর যদি লেবার স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তখন তাটাকে আমি ডিলে করার জন্য, বা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে, সেটা যদি হয়, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি হয়, তাহলে সেটাকে যাতে ডিলে করানো যায়। এবার ডিলে করে আমি কি করতে পারি? একটা প্রেগনেন্ট মাদার, সে দেখা গেলো 30 উইক্সে তার প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন শুরু হয়ে গেল, ড্রিবলিং শুরু হয়ে গেল। ঠিক আছে, বাংলায় যেটা এমনি বলা হয় জল ভাঙা, মানে ড্রিবল করতে শুরু করলো, অ্যামনিওটিক ফ্লুইড বেরোতে আরম্ভ করলো।
এবার এই অ্যামনিওটিক ফ্লুইড ওইখানে আর ইয়ে করার কোনো জায়গা থাকে না, ওখান থেকে কিন্তু নো পয়েন্ট অফ রিটার্নে প্রায় চলে যায়, ঠিক আছে। তখন আমাদের টার্গেট কী থাকে, মানে কোনো একটা ধর যেই মানে সব সাইমালটেনিয়াস হয় কন্ট্রাকশন শুরু হয়ে গেছে, রাপচার অফ মেমব্রেন হয়েছে, অথবা রাপচার অফ মেমব্রেন হয়েছে, কন্ট্রাকশন শুরু হয়ে গেছে, মোটামুটি সাইমালটেনিয়াস হচ্ছে। তাহলে তখন কি হয়, তখন তো ফিটাস তো তখন ইজ নট ভায়াবেল, তাকে তো বাইরে বের করে আনলে তো বাঁচবে না, নর্মালি বাঁচবে না। বাঁচার জন্য মেন কি দরকার, মেন দরকার একটা হচ্ছে লাং ম্যাচিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। তখন আমাদের চেষ্টা থাকে যে ইউটেরাইন রিল্যাক্সেন্ট কিছু ইউজ করে তার কন্ট্রাকশনটাকে কমিয়ে, তার কন্ট্রাকশন বন্ধ করে, ড্রিবলিং কমিয়ে কিছু টাইম আমাদের বাই করে কি করা, ফিটাল লাং ম্যাচিওরটাকে হ্যাস্টেন করার জন্য বাইরে থেকে ডেক্সামেথাসোন দেওয়া হয়, স্টেরয়েডস দেওয়া হয়, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। 30 উইক 32 উইক্সের এই সময়, তখন কিন্তু এটা মেনলি কোন ক্ষেত্রে বেশি হয়, টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনের চান্সেস কিন্তু বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাকশন বেশি মানে আর্লি হতে পারে, কারণ এদের ক্ষেত্রে স্ট্রেচিং বেশি হয়, ভলিউম বেশি হয়, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম বেশি হয়। একটা ফিটাসের থেকে যে দুটো ফিটাসের ভলিউম এবং তার অ্যাসোসিয়েটসের ইয়ে তো বেশি হবে, ঠিক আছে। তাহলে তখন আমাদের টার্গেট থাকে যে ফিটাল ইউটেরাইন রিল্যাক্সেন্ট ইউজ করা আর ফিটাল লাং ম্যাচুরেশনের জন্য কিছু টাইম আমাদের বাই করা, এইটাই টার্গেট থাকে। সেই জন্য ইউটেরাইন রিল্যাক্সেন্ট ড্রাগগুলো ইউজ করা হয়। তা আমাদের এখানে মানে কিছু ড্রাগ আছে যেগুলো ইউটেরাইন রিল্যাক্সেন্ট হিসাবে ইউজ করা হয়, সব সময় আউটকাম যে ফ্রুটফুল তা নয়, কিন্তু তবুও চেষ্টা করা হয়। হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট ক্যান প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন? তার মধ্যে একটা হচ্ছে বিটা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ। নাম বলতে পারবি এনি বিটা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ? বিটা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ অ্যাজমাতে কোন ড্রাগ ইউজ হয়? স্যালবুটামল, টার্বুটালিন, এটাও হয়। কিন্তু আরেকটা ড্রাগ পড়েছিস হয়তো, রিটোড্রিন বলে একটা ড্রাগ আছে, রিটোড্রিন অ্যান্ড আইসক্সপিউরিন। দিস আর দ্য ড্রাগ বিটা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ দ্যাট প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন। কেন দরকার হয়? এই কারণে দরকার হয়। এবার কতক্ষণ পর্যন্ত, এবার কিভাবে শুরু করা হয়? জেনারেলি 50 মাইক্রোগ্রাম পার মিনিট ডোজে প্যারেন্টেরালি শুরু করা হয়, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত দেবো? বিটা-2 অ্যাড্রেনার্জিক ড্রাগ দিলে কি হতে পারে, কার্ডিওভাস্কুলার রেসপন্স কি হবে? কি হবে? ভ্যাসোডাইলেটেশন হবে না ভ্যাসো কনস্ট্রিকশন হবে? বিটা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ দিলে ভ্যাসোডাইলেটেশন হলে কি হবে? হাইপোটেনশন না হাইপারটেনশন? হাইপোটেনশন। হাইপোটেনশন হলে রিফ্লেক্স কি হবে? রিফ্লেক্স হলে কি হবে তখন? হাইপোটেনশন থেকে ওটাকে ট্যাকিকার্ডিয়াতে যাবে। তার মানে ডাইলেটেশন, তারপরে হাইপোটেনশন অ্যান্ড তারপরে ট্যাকিকার্ডিয়া, তাই তো হবে। এবার ট্যাকিকার্ডিয়া এইগুলো একটা মাপ আছে, ঠিক আছে। এবার জেনারেলি 50 মাইক্রোগ্রাম পার মিনিট ডোজে শুরু করা হয় রিটোড্রিন, ঠিক আছে। শুরু করে কত দূর পর্যন্ত যাওয়া হয়? যতক্ষণ না ম্যাটারনাল হার্ট রেট 120 পর্যন্ত যাচ্ছে, অথবা এদিকে যে কন্ট্রাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো একটা অ্যাচিভ করলেই কিন্তু ড্রাগ স্টপ করে দিতে হবে, ওখানে স্টপ করে দিতে হবে। এবার এর ফলে হ্যাঁ, যে কোনো একটা, কিছু করার নেই, কিছু করার নেই। এবার এরপরে হচ্ছে কি কি, এবার সাইড এফেক্ট কি কি হতে পারে? মেটাবলিক সাইড এফেক্ট প্রচুর হয়। এবার তো এই কার্ডিওভাস্কুলার সাইড এফেক্ট এগুলো গেল, মেটাবলিক সাইড এফেক্ট কি হতে পারে? হাইপার গ্লাইসেমিয়া হতে পারে, অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ, ঠিক আছে। হাইপার গ্লাইসেমিয়া হতে পারে। হাইপার গ্লাইসেমিয়া হলে হাইপার রেসপন্সে কি হবে? হাইপার ইনসুলিনেমিয়া হতে পারে। হাইপার ইনসুলিনেমিয়া হলে কি হয়? হাইপোক্যালিমিয়ার চান্সেস হতে পারে, যার জন্য হাইপার ক্যালিমিয়াতে অনেক সময় ইনসুলিন ইউজ করা হয় টু রিডিউস দ্য পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, ঠিক আছে। হাইপোক্যালিমিয়া হতে পারে। আর কি হয়? অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে কি হয়? তাহলে অ্যাংজাইটি বাড়ে, রেস্টলেসনেস হয়, এই সমস্ত জিনিসগুলো হতে পারে অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটির জন্য। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে। আর যেহেতু এর ভ্যাসো ডাইলেটেশন হয়, মানে ভেনাস পুলিং অফ ব্লাড বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে ফিটাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পালমোনারি ইডিমা, ফিটাসের ক্ষেত্রে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে? যেহেতু ম্যাটারনাল হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে, ফিটাসের ক্ষেত্রে কিন্তু সেখানে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তার মানে বার্থের পরে ডিফারেন্ট টাইপ অফ মেটাবলিক ডিসঅর্ডার বা
তার জন্মের পরের মধ্যে আপগার স্কোরগুলো অনেকটা কমে যায়, আপগার স্কোর, বিশপ স্কোর এই সমস্ত থাকে, এগুলো কমে যায়, ঠিক আছে। তাহলে ফিটাসের ক্ষেত্রে একটা রিস্ক তৈরি হয়, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবার এটা গেল আইসক্স, এটা স্যালবুটামল, টার্বুটালিন, এগুলো বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ। দিস ক্যান বি অলসো ইউজড অ্যাজ ইউটেরাইন রিল্যাক্সেন্ট ড্রাগ। আর কি ড্রাগ ইউজ হয়? কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ ইউজড। ডাইহাইড্রোপাইরিডিন ছাড়া আর কি কি ক্যালসিয়াম চ্যানেল গ্রুপ আছে? ফেনাইল অ্যালকাইলামিন, দ্যাট ইজ দ্য ভেরামামিন, অ্যান্ড বেনজোথায়াজেপিন, দ্যাট ইজ দ্য ডিলটিয়াজেপিন, ঠিক আছে। এইগুলো হচ্ছে ড্রাগ অ্যাপার্ট ফ্রম ডাইহাইড্রোপাইরিডিন। এবার ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপের ড্রাগই ইউজ করা হয়, জেনারেলি নাইফেডিবিন ইউজ করা হয়। মার্কস পাবি না কেন কিন্তু, তো মানে মানে ভেরাপামিল, এবার যদি বলে যে গ্যালোপামিল কোন গ্রুপের ড্রাগ, তুই বলবি ভেরাপামিল গ্রুপের ড্রাগ। নন ডিএসপি বলে ওরকম কোনো কথা নেই, ওরকম কোনো কথা, ওসব হচ্ছে কোনো একটা নোটজাত কথা, নোটজাত কথা। কোনো একটা বড় বইয়ে দেখা নন ডিএসপি আমি মেনে নেবো, রেফারেন্স হয়তো বলো আমার কোনো একটা বড় বইয়ে দেখা আমি মেনে নেবো, রেফারেন্সে কাজ চলে তো আমাদের এখানে, শুধু মুখের কথা তো কাজ হয় না, রেফারেন্স দাও, রেফারেন্স দিলে মেনে নেবো অবশ্যই, সে যে কেউ রেফারেন্স দেখাতে পারে, একটা ভালো রেফারেন্স দেখাও মেনে নেবো, চোতা বইয়ে রেফারেন্স দিলে হবে, ঠিকঠাক বই দাও রেফারেন্স মেনে নেবো। তুমি দেখাও গুডম্যান গিলম্যান দেখাও, ক্যাটজাং দেখাও, আরও ভালো বই দেখাও। নাইফেডিবিনের ক্ষেত্রে দিট ইজ এন্ড ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। তাহলে এটার ক্ষেত্রেও কী হতে পারে? সিমিলার কার্ডিওভাস্কুলার প্রোফাইল হতে পারে, যে হাইপোটেনশন হতে পারে, ফ্লাশিং হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি থাকে, তাহলে প্রিভিয়াস যদি চান্সেস থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, এই সমস্ত ব্যাপার সেম থাকে। কিন্তু দেশের মানে সবই হচ্ছে অল্প অল্প কাজ করে, ঠিক আছে, খুব পোটেন্ট নয়। স্টিমুল্যান্ট যতটা পোটেন্ট, রিল্যাক্সেন্ট ততটা পোটেন্ট নয়। এরপরে ড্রাগ আসছে সেটা হচ্ছে অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট। ইন্ডিয়া অ্যান্ড ইউএসএতে পাওয়া যায় না, সুতরাং এখানে তোদের নামটা জানলেই হবে। অ্যাটোসিবান বলে একটা ড্রাগ, দ্যাট ইজ অ্যান অক্সিটোসিন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে জেনারেলি ইউএসএফডিএ ফলো করা হয়, ইউএসএফডিএ অ্যাপ্রুভ করেনি, ওই জন্য আমাদের এখানে অতটা চলছে, ঠিক আছে। মেনলি দেখবি আমাদের এখানে ফলো করা হয়, যদিও জাপান থেকে, জাপানের কিছু ড্রাগ আমাদের এখানে চলে, মানে মিশ্র। তাহলে অ্যাটোসিবান ATO SIBA, এটা হচ্ছে ইউরোপে জেনারেলি ইউজ করা হয়। কোন উইক্সের মধ্যে ইউজ করা হয়? 24 থেকে 33 উইক্সের মধ্যে ইউজ করা হয় অ্যাজ অ্যান ইউটেরাইন রিল্যাক্সেন্ট, যাতে এরা অন্তত 30 হ্যাঁ ডিলে করার জন্য 36 উইক্স বা 20 লেসার হলে মিনিমাম 32 উইক্স পর্যন্ত যেন যায়, অ্যাটোসিবান ইউজ করা হয়। আর কি ইউজ করা হয় আমাদের এখানে, যেটা কমনলি ইউজ করা হয় ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের অনেক কাজ, প্রি এক্লামশিয়াতে সেজার কমানোর জন্য ইউজ করা হয়, কনভালশন কমানোর জন্য ইউজ করা হয়, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ক্যান অলসো প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন। কীভাবে করে ইউটেরাইন রিল্যাক্সেশন? ইট কম্পিটস উইথ ক্যালসিয়াম টু এন্টার ইন্টু দ্য সেল। ইট এন্টার্স দ্য সেল ভায়া দ্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়েও ঢুকছে, আবার লিগ্যান্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়েও ঢুকছে। দিয়ে ক্যালসিয়ামের জায়গা, কিন্তু ক্যালসিয়ামের জায়গা তো অ্যাটাচ করতে পারছে না, কিন্তু ক্যালসিয়ামের সাথে কম্পিট করে সেলের ভেতরে ঢুকছে, সেলটাকে ডিপোলারাইজ করতে পারছে, বা যে পোলারাইজেশনে গেলে, যে ভোল্টেজে গেলে চ্যানেলগুলো বন্ধ হয় সেটাকে অ্যাটেন্ড করতে পারছে, কিন্তু কন্ট্রাকশন ক্যারি আউট তো করতে পারছে না ম্যাগনেসিয়াম। সেই জন্য ইট ক্যান বি অলসো ইউজড অ্যাজ এ ইউটেরাইন রিল্যাক্সেন্ট ড্রাগ, ঠিক আছে। এবার এরও কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, সেগুলো দেখে নিতে হবে, যে কোনো ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হলে কী হয় সেগুলো জানতে হবে, ঠিক আছে। আর যে সমস্ত ড্রাগগুলো ইউজ হয় না খুব একটা, তার মধ্যে যেটা ড্রাগস দ্যাট ক্যান প্রডিউস দ্য ইউটেরাইন রিল্যাক্সেশন, সেগুলোর মধ্যে কিছু আছে, ইথাইল অ্যালকোহল রয়েছে, ইথাইল অ্যালকোহল ক্যান প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন। নাইট্রেটস গ্রুপ অফ ড্রাগ ক্যান প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন। প্রোজেস্টেরন ক্যান প্রডিউস ইউটেরাইন রিল্যাক্সেশন। আর কি ইউজ করা হয়? হ্যালোথেন বলে একটা ড্রাগ রয়েছে, যেটা জেনারেল অ্যানাস্থেটিক্সের মধ্যে রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা গাইনি পার্সপেক্টিভ থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডিউরিং দ্য একটা ম্যানিউভার করা হয়, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, ঠিক আছে, গাইনিতে ম্যানিউভার করা হয়। সেই ইন্টারনাল রোটেশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশনের সময় জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ হিসাবে অ্যান্ড ইউটেরাইন রিল্যাক্সেশন, মানে এর সাথে দুটো একসাথে হয়, ইউটেরাইন রিল্যাক্সেশন ড্রাগ
মানে এই জন্য ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশনের জন্য হ্যালোথেন ইজ ভেরি গুড। আর হচ্ছে ইন্ডোমেথাসিন কি, একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এনসেডস তার মানে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন কক্স মানে সাইক্লোক্সিজিনেজের অ্যাক্টিভিটি কমাবে, ইনহিবিট করবে, আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন কমাবে। তাহলে কি প্রোস্টাগ্ল্যান্ডিনেরও তো EP1 FPTP এগুলো দিয়ে কন্ট্রাক্টাইল রেসপন্স, আর EP2 EP4 এই সমস্ত ইয়েগুলো দিয়ে রিসেপ্টরগুলো দিয়ে কন্ট্রাক্টাইল রিল্যাক্সেশন রেসপন্স রয়েছে। তাহলে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যদি ইনহিবিট করা যায় তাহলে কিছু টু সাম এক্সটেন্ট আমরা রিল্যাক্সেশন গেইন করতে পারবো। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন যদি আমি অ্যান্টাগনিস্ট ইউজ করি, ঠিক আছে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন বন্ধ করলে কিন্তু আমার কিছুটা ইউটেরাইন রিল্যাক্সেশন হবে, সেটা সেইখান থেকে ইন্ডোমেথাসিন ইজ হেল্প। ঠিক আছে, এই হলো তোদের ইউটেরাইন রিল্যাক্স্যান্ট অ্যান্ড স্টিমুল্যান্ট।